লাইভ চলে আসছে, আপনি ক্লাসটা কন্টিনিউ করতে পারেন। শুরু করবো, তাই তো? হ্যালো, আপনি চাইলে গ্রুপে আপনার ভিডিওটা দেখতে পারেন বা আপনার লাইভটা আচ্ছা, আপনি দেখতে পারেন। গ্রুপে কিভাবে দেখবো? ওই যে অ্যাক্সেসের গ্রুপে? হ্যাঁ, আপনি মোবাইল দিয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ দেখতে হ্যাঁ, পারেন। রাইট, একটু ওয়েট করেন, দেখি আমি। স্যার কাইন্ডলি শুরু করে দেন, আমাদের হ্যাঁ লাইভ ভাইয়া, চলতেছে। মানে গ্রুপে তো আমি খুঁজে পাচ্ছি না। আমি কিন্তু পেয়েছি। আপনি পেয়েছেন? মানে এই কমেন্ট গুলো তো হ্যাঁ, আপনাকে আমি লিংক পাঠাবো। না না, পেয়েছি পেয়েছি, রাইট, পেয়েছি। হ্যাঁ ভাইয়া, পেয়েছি, আপনি অফ করতে পারেন, রাইট। হ্যালো, আসসালামু আলাইকুম and good evening to everybody. I am Dr. A.B. আজহারুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আসলে করোনার এই সময়ে ভালো থাকাটা সো টাফ, এবং পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখাটাও অনেক টাফ, আই নো দ্যাট। বাট এবং সেই ক্লাসটা যদি অনলাইনে হয় সেটা আরো বেশি টাফ। তো এরকম একটা পরিস্থিতিতে করোনাতে যখন সারা পৃথিবী যখন বিপর্যস্ত, সে সময় একটা ক্লাস নিতে এসেছি। বাট কয়দিন পরে আবার পৃথিবী আবার আগের মতো হবে, আমাদের ওইটি পরীক্ষা, সব পরীক্ষাগুলোতে আমাদের অ্যাটেন্ড করতে হবে। সো এখন যারা বিদেশে বা বাইরে পড়াশোনা করার ইচ্ছা আছে, বা যারা এমআরসিএস বা এমআরসিপি দিয়েছেন, জিএমসি রেজিস্ট্রেশনের জন্য দিয়েছেন, আপনারা সবাই জানেন ওইটি বা আইএলটিএস আমাদের জন্য দরকার হয়। তো আজকে আমি ওইটির উপরে ক্লাস নিব এবং আশা করি আপনারা উপকৃত হবেন। এবং প্রথমে আমি কয়েকটা কথা বলে নিতে চাই যে আমরা সবারই একটা কমন ধারণা, বা অনেকেরই এই প্রবলেমটা হয়তো মনে হয় যে আমি ইংলিশে খুবই দুর্বল, আমি যে খুবই উইক মনে হয়, যে আমি তো লিসনিং যা শুনতে পাই, কিন্তু কি বললো কিছুই বুঝতে পারি না। এরকম একটা ধারণা সবারই আছে, অনেকেরই আছে, সবার না, অনেকে অনেক অ্যাডভান্স লেভেলে, বাট অনেকেরই এরকম একটা ধারণা আছে। আবার অনেক সময় এরকম হয়, আপনি যখন রিডিং করতে যান, রিডিং এর একটা পুরো প্যাসেজ পড়ার পরে আপনাকে যদি বলা হয় কিসের প্যাসেজ পড়া হয়েছে, তখন আপনি সামারাইজ করতে পারেন না। আর রাইটিং এর ক্ষেত্রে কনফিডেন্স অনেক সময় পাওয়া যায় না। স্পিকিং বলতে গেলে অনেক সময় মানুষের সাথে যখন বলতে হয় যে স্পিকিং ইংলিশে কিছু বলার জন্য, তখন আপনি আপসেট ফিল করেন। এরকম অনেকেই হয়তো বা আছেন, কিন্তু আমি আপনাদেরকে আই ক্যান রিঅ্যাসিওর ইউ দ্যাট যে আপনারা যদি কয়েকটা প্রিন্সিপাল ফলো করেন, আপনারা ইজিলি এই জিনিসটা মেক আপ করে আপনি সহজে ওইটি পরীক্ষা পাশ করতে পারবেন। আজকে আমি যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে যারা এরকম লেভেলে আছেন যে নিজেকে খুবই দুর্বল মনে করেন ইংলিশে, তাদের জন্য, এবং যারা একটু অ্যাডভান্সড লেভেলে আছেন
যে যারা মনে করেন যে আপনারা অলরেডি অ্যাডভান্স বলতে হচ্ছে যারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছেন এবং হয়তোবা করোনার জন্য পরীক্ষা দিতে পারছেন না, সামনে আপনারা পরীক্ষা দিবেন, তাদের জন্য আশা করি ক্লাসটা বেনিফিটেড হবে, ইউ উইল বি বেনিফিটেড। ওকে। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের কোনো যে জিজ্ঞাসা থাকে, আপনারা অবভিয়াসলি কমেন্টে লিখবেন। আমি এই সেশন বা ডিসকাশন শেষের দিকে আমি আবার এগুলো আপনাদের কমেন্টগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। আর এখন আপনারা সব সাউন্ড বা সব ভিডিও ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন, তা দেন আই ক্যান কন্ডাক্ট মাই ক্লাস। ওকে, তখন আমি স্টার্ট করতে পারবো। একটু কাইন্ডলি জানাবেন। তাহলে আস্তে আস্তে আমরা শুরু করি। যে তার আগে আরেকটু কথা বলে নেই ওইটি পরীক্ষা সম্পর্কে। অনেকের ধারণা ওইটি পরীক্ষাটা হচ্ছে মেডিকেল রিলেটেড, মেডিকেলের টপিকস এর উপর হয়ে থাকে। তো অনেকে এরকম মনে করে থাকতে পারেন যে আমি মাত্র 30 দিন বা 20 ডেজ অর 50 ডেজ প্রিপারেশন নিয়ে আমি ওইটিতে খুব ইজিলি পরীক্ষায় পাশ করে ফেলতে পারবো। অথবা অনেকে ধারণা যে আমার অল্প সময় লাগবে, ব্যাপারটা আসলে ওরকম না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট it is not it is an exam, okay, to assess your English skill. It will not judge your medical knowledge. এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এবং এই জিনিসটা আপনারা সব সময় মনে রাখবেন যে ওইটি পরীক্ষাটা কখনোই আপনার মেডিকেল নলেজকে জাজ করবে না, এটা শুধুমাত্র আপনার ইংলিশ নলেজকে জাজ করবে, ইংলিশ স্কিলকে জাজ করবে। সো অনেকে এরকম করে থাকেন যে আপনারা অনেক ম্যাটেরিয়ালস এর পিছনে ঘুরেন, কিন্তু স্কিল ডেভেলপমেন্টের দিকে সেই মনোনিবেশটা করা হয় না। তো যার কারণে যে প্রবলেমটা হয়, পরীক্ষাতে সফল হওয়াটা অনেক সময় টাফ হয়ে যায়। এই জন্য আমি প্রথমেই বলে নেব যে আপনারা প্রথমে হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের উপরে গুরুত্ব আরোপ করবেন, তারপরে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। ওয়েল, নাও উই ক্যান স্টার্ট দ্যাট অর মেইন ডিসকাশন। আজকে আমি আমার ক্লাসটার নাম দিয়েছি প্রোস এন্ড কনস অফ ওইটি। ওইটির যত খুঁটিনাটি যে জিনিসগুলো আছে আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের হয়তো বা অনেকের অনেক ধরনের পার্সপেক্টিভ থাকতে পারে, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আজকে আলোচনা করব। এবং সেই আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা আমাকে জানাবেন, আমি এগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। আমি আমার পরিচয় আগেই দিয়েছি, এখন শুরু করা যায়। একটু ডিস্টার্ব দিচ্ছে, একটু সময় নিয়ে নিচ্ছে আপনাদেরকে, আই এম সরি ফর দ্যাট। একটু স্ক্রিনটা একটু প্রবলেম দেখাচ্ছে। একটু ওয়েট করতেছি। তো আমরা এখন দেখবো একটু সময় নিয়ে নিচ্ছি।
সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, একটু ওয়েট করেন, পাওয়ার পয়েন্ট অন হলে আমরা শুরু করতে পারবো। স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। ওয়েল, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, এখন আমরা শুরু করতে পারি। আসবো প্রথমে আমি আমার ডিসকাশনটা কয়েকটা ভাগে আলোচনা করব। প্রথম হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট, মানে যারা ভেরি বিগিনার। আমি যেটা প্রথমে বলে নিয়েছি যে অনেকের এরকম মনে হইতে পারে যে আপনারা হচ্ছে যে যা শোনেন, শুনতে পান, কিন্তু কি বললো সেটা বুঝতে পারেন না। তাদের জন্য কিছু অ্যাডভাইস থাকবে, মাই সাজেশন ফ্রম মাই সাইড। তারপরে মেইন পরীক্ষাতে আমরা কিভাবে নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখবো লিসেনিং এ, সেটা আমরা দেখবো। তারপর আলোচনা করব যে রিসোর্স এবং ম্যাটেরিয়ালস। এটা সবাই চায় যে ভাইয়া ওইটি পরীক্ষার জন্য আমরা কি ম্যাটেরিয়ালস বা রিসোর্সেস ইউজ করব। তো এইটা একটা কমন প্রশ্ন, আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তারপরে মেইন পরীক্ষায় আপনি কত ইজিলি পরীক্ষাতে সফল হইতে পারেন সেই ব্যাপারে কিছু ট্রিক্স এন্ড টেকনিক্স আই উইল ডিসকাস। তারপর হচ্ছে আমি স্যাম্পল কোশ্চেনস নিয়ে একটু আলোচনা করব। তো আজকে আমাদের এই আলোচনা যদি কেউ ফলো করে থাকেন তাহলে ইনশাআল্লাহ সে যদি বিগিনারও হন, ওইটি পাস পর্যন্ত আপনার যা যা কিছু লাগবে আমি টোটাল ডিটেলস সবকিছু আলোচনা করব। ওয়েল, এখন আমরা দেখি যে আমরা যারা ইনিশিয়েটর, যে আমরা যারা প্রথমে মাত্র প্রিপারেশন শুরু করেছি, যে অনেকের যে কমন প্রশ্ন যে আমি আমার স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করবো, যে আমি 1 মাস হয়ে গেছে প্রিপারেশন নিচ্ছি, বাট পরীক্ষাতে দেখা যায় 42, আমি যদি নিজে পরীক্ষা দেই 42 এর মধ্যে 20-25-এর উপরে কোনোভাবেই উঠতেছে না। এটা একটা কমন প্রশ্ন এবং সবাই অনেকেই এই প্রবলেমটাতে ভোগেন। তো তাদের জন্য আজকে আমি হচ্ছে যে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার আমি প্রথমেই বলে নিয়েছি যে ম্যাটেরিয়ালস এর পিছনে মোটো ঘুরবেন না। স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে একটা মেইন, এবং ওইটি সবসময় আপনি স্কিলটাই জাজ করবেন। তো এখন একটা প্রশ্ন যে আমি তাহলে স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করব। স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কয়েকটা রিসোর্সেস আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম পরীক্ষার জন্য, এই এই রিসোর্সেস গুলো আমি ইউজ করেছিলাম, লাইক বিবিসি রেডিও 4 ইনসাইড হেলথ, এবিসি হেলথ নিউজ, দেন রুরাল হেলথ অস্ট্রেলিয়া, অ্যান্ড দ্য পডকাস্ট অ্যান্ড পডবিন অ্যাপ। এখানে 5টা রিসোর্সের কথা আমি বলেছি। আপনার 5টাকেই যে ফলো করতে হবে তা না, আপনার যেই রিসোর্সেসটা ভাল লাগে আপনি ওইটা দিয়ে শুরু করবেন। এবং সবসময় মনে রাখবেন যে হেলথ রিলেটেড যে টপিকস গুলো আছে, সেই হেলথ রিলেটেড টপিকস গুলা এবং ডিসকাশন এবং কনভারসেশন, এই জিনিসগুলোকে আপনারা ফলো করবেন। এখন আপনাদের লিসনিংটা কিভাবে ডেভেলপ করবেন? ধরেন আপনি একবারে ভেরি বিগিনার, আপনার লিসেনিং স্কিল মনে হচ্ছে খুবই দুর্বল। আপনি প্রথম দিন মাত্র 10 মিনিট সময় নেবেন। 10 মিনিট সময়টা এমন ভাবে নেবেন যে এই রিসোর্সের যে কোনো একটা থেকে শুরু করবেন। শুরু করার পরে আপনি লিসনিংটা অন করলেন, করার পরে যা শুনবেন তাই লিখবেন। এখানে স্পেলিং মিস্টেক বা অন্য যে সমস্যাগুলো থাকুক, নো প্রবলেম, বাট আপনি হচ্ছে যে লিসেনিং এ যা শুনতে পারবেন খাতার মধ্যে নিবেন, টাইম ধরে 10 মিনিট তাই লিখবেন। এবং এভাবে একবার লিখার পরে আপনার কাছে মনে হবে যে আপনি অনেক ওয়ার্ড গুলো ধরতে পারেন নাই,
যে অনেক ওয়ার্ড আননোন টু ইউ অ্যাকচুয়ালি, এটা সবার ক্ষেত্রেই হয় নর্মালি, এটা কোনো দোষের কিছু না। সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ওই যে প্রথম 10 মিনিট যে লিসনিংটা শুনলেন, যে লিসনিংটা লিখলেন, সেটা আবার রিপিট করবেন। এখন রিপিট করবেন কি, দেখবেন ইউটিউবের মধ্যে আপনি সবগুলোই মোটামুটি ইউটিউবের মধ্যে পাবেন, অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ইউটিউবের মধ্যে দেখবেন যে ওখানে সাবটাইটেলের একটা অপশন থাকে, তো সেই সাবটাইটেলটা অন করবেন, এতক্ষণ যে জিনিসটা সেটাই হচ্ছে আবার একটু রিপিট করবেন, করে তারপরে বুঝতে পারবেন যে আপনার কি কি লিসেনিং শুনতে সমস্যা হয়েছিল, কোন ওয়ার্ডগুলো আপনার বুঝতে প্রবলেম হয়েছিল। তখন দেখবেন আপনি যদি এভাবে প্রথম দিন 10 মিনিট ট্রাই করলেন, পরের দিন 20 মিনিটস, এভাবে 30 মিনিটস, প্রতিদিন যদি 30 মিনিটস করে যা শোনেন লিখেন এবং পরে সেটা রিচেক করেন, এরকম যদি 1 মাস আপনি চেষ্টা করেন বা 15 থেকে 20 দিন, দেন ইউ উইল ফাইন্ড ইউ ইন আ হায়ার লেভেল। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 15 থেকে 20 দিন পরে আপনি আপনাকে এটা অন্য লেভেলে দেখতে পাবেন। এবং এটা শুধু যে যারা পরীক্ষা দিবে তারা না, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, যাদের লিসনিং এ প্রবলেম আছে বা ইংলিশ লিসনিং এ ভয় পায়, তাদের জন্য সেম অ্যাডভাইস প্রযোজ্য। ওকে, এভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন ইনশাল্লাহ 15 থেকে 20 দিন পরে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার লিসনিংটা অনেক উচ্চতর লেভেলে যাবে। লাইক এখানে ট্রিক্স হচ্ছে রাইট এক্স্যাক্টলি হোয়াট ইউ লিসেন এন্ড ডেইলি অ্যাট লিস্ট 30 মিনিটস। নেক্সট আমরা যাব যে ওইটি যে মেইন পরীক্ষা আছে, সে মেইন পরীক্ষার মধ্যে নাম্বার ডিস্ট্রিবিউশন অফ লিসেনিং ইন ওইটি এক্সাম। ওইটি পরীক্ষাটা যে হয়, লিসেনিং আমরা 3টা পার্টে ভাগ করতে পারি, পার্ট এ, পার্ট বি এন্ড পার্ট সি। পার্ট এ তে আমরা যে জিনিসটা দেখবো যে এখানে 24 এর মতো মার্কস থাকবে এবং এক্ষেত্রে 2টা এক্সট্রাক্ট থাকে, 2 এক্সট্রাক্ট, ইউ উইল ফাইন্ড 2 এক্সট্রাক্ট, এবং প্রত্যেকটা এক্সট্রাক্টে 12 নাম্বার করে থাকবে। এবং পার্ট বি তে আপনি 6 নাম্বার পাবেন, পার্ট সি তে হচ্ছে 12 মার্কস করে। এখন এইগুলার টোটাল স্ট্র্যাটেজিটা কি হবে, কিভাবে আপনি প্র্যাকটিস করবেন, পরীক্ষা কিভাবে আনসার করবেন, আমি একটু পরে আলোচনা করব। এবং এটা নরমালি অন অ্যান এভারেজ টাইম থাকে 35 থেকে 45 এর মধ্যেই মোটামুটি হয়ে থাকে। অনেক সময় কমও হইতে পারে, কম হয় না, বেশিও হইতে পারে। এবং এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন সবাই করেন যে ভাইয়া তাহলে ওইটি পরীক্ষায় পাশ করার জন্য আমাকে কত মার্কস পেতে হবে? এটার জন্য আসলে হার্ড এন্ড ফাস্ট কোনো রুল নেই। এটা হচ্ছে নরমালি একটা কাট মার্ক ধরা হয় 30 মার্কস, বাট যদি প্রশ্ন যদি টাফ হয় তাহলে সেটা 30 মার্কস নাও হইতে পারে, সেটা কমিয়েও আনা হয়, 28 বা 29 পাইলেও আপনি পাস মার্ক পেতে পারেন। ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন্স। যদি টাফ হয় তাহলে নাম্বার কাট মার্ক একটু কমিয়ে দেওয়া হয়, আর যদি না হয় নরমালি 30 থাকে। এখন আরেকটা কমন প্রশ্ন যে আপনি যে প্রিপারেশন নিবেন, সেই প্রিপারেশনের ক্ষেত্রে যে রিসোর্সেস অর ম্যাটেরিয়ালস গুলা কি কি হবে, এটা একটা কমন প্রশ্ন। যে সবাই দেখা যায় যে ম্যাটেরিয়ালস এর পিছনে ঘুরতে ঘুরতে শেষ, যে কোনো ধরনের যে নক দেয় যে ভাই একটা ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস বলতে ওইটেন আইএলটিএস এর ম্যাটেরিয়ালস একটু ডিফারেন্ট হচ্ছে যে আইএলটিএস এর ম্যাটেরিয়ালস গুলো অনেক অ্যাভেলেবল, ওইটি ম্যাটেরিয়ালস কিন্তু অতটা অ্যাভেলেবল না। খুব কম সংখ্যক অথেন্টিক ম্যাটেরিয়ালস ওইটির মধ্যে পাওয়া যায়। তো তার মধ্যে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে মোস্ট অথেন্টিক, যেটা হচ্ছে পরীক্ষার অনুরূপলি আপনি পাবেন as like as the exam, সেটা হচ্ছে ওইটি অফিসিয়াল স্যাম্পল টেস্ট। এটা হচ্ছে নাম্বার 1। এবং এই ওইটি অফিসিয়াল স্যাম্পল টেস্টের বাইরে অন্য কোনো অথেন্টিক সোর্স নাই। এবং আপনি যদি আপনার লেভেলকে জাজ করতে চান তাহলে অবভিয়াসলি ওইটি অফিসিয়াল স্যাম্পল টেস্টটাকে আপনাকে ফলো করতে হবে। তার সাথে আরেকটা ফলো করতে পারেন, কাপলান টেস্ট প্রিপারেশন, এটা নিয়ে খেতে আপনি কিনতে পাবেন, এবং এই বইটা অনেক ভালো। এই দুটো। আর আরেকটা অ্যাপস আছে, যে অ্যাপসে ওইটি অফিসিয়াল স্যাম্পল টেস্ট বা কাপলান এই সব কিছুর সমন্বয়ে আরেকটা অ্যাপস অন করা হয়েছে, সেটা হচ্ছে ওইটি লিসেনিং টেস্ট অ্যাপ। এটা আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন গুগল স্টোরে। আরেকটা হচ্ছে আদিলস আইআরএস। আর বাকি যে রিসোর্স গুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, আমি আবার বলতেছি। এগুলো দিয়ে নিজেকে কখনোই জাজ করতে যাবেন না, কারণ এই রিসোর্সের মাধ্যমে আপনি নিজেকে জাজ করতে পারবেন না। এই রিসোর্স গুলো কখনোই অথেন্টিক না। বাট যদি এরকম মনে হয়
যে আপনার পরীক্ষা আপনি পরীক্ষার জন্য বুক দিয়ে দিয়েছেন, বাট পরীক্ষার আরো প্রায় 1 মান্থের মতো সময় আছে। তো এখন ওইটি স্যাম্পল টেস্ট অফিসিয়াল হচ্ছে 4 থেকে 5টার মতো পাবেন। এটা গুড নিউজ হচ্ছে যে এইবার করোনার পিরিয়ডের সময় তারা আরেকটা নতুন স্যাম্পল অ্যাড করেছেন, আমি দেখেছি। সো এখন যদি দেখে যে বেশি সময় আছে, তো সেই হিসেবে একটু সময় কাটানোর জন্য বা প্র্যাকটিসটা ধরে রাখার জন্য আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন, বাট এগুলো কখনো অথেন্টিক না, এবং এগুলো প্র্যাকটিস করে কখনো নিজেকে জাজ করতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম। এবং এক্ষেত্রে মোস্ট অথেন্টিক ওইটি অফিসিয়াল স্যাম্পল টেস্ট কাপলার। নেক্সট, এখন আমরা যদি দেখি যে পরীক্ষাতে কমন প্রশ্ন যে ট্রিক্স এন্ড টেকনিক্স, ওকে, স্ট্র্যাটেজি ফর দ্য মেইন এক্সাম। তো আমি পার্ট বাই পার্ট আলোচনা করব। প্রথমে আলোচনা করব পার্ট এ, দেন পার্ট বি এন্ড সি। ওইটি লিসেনিং এর ক্ষেত্রে আপনি দেখবেন যে কনভারসেশন 2 টাইপের হইতে পারে। একটা হচ্ছে 2 ওয়ে কনভারসেশন, আরেকটা হচ্ছে 1 ওয়ে কনভারসেশন। নরমালি পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি এর একটা এক্সট্রাক্টে আপনি 2 ওয়ে কনভারসেশন পাবেন, যে একজন ডক্টর থাকবেন, একজন পেশেন্ট থাকবেন। আরেকটা পার্ট সি তে আরেক ধরনের কনভারসেশন পাবে, সেখানে হচ্ছে দেখবেন যে একটা কোনো আর্টিকেল কোন একটা ডক্টর প্রেজেন্ট করবে, শুধু ওয়ান ওয়ে কনভারসেশন ওই জায়গায় আপনি পাবেন। তো এখানে কনভারসেশনটি মজার ব্যাপার হচ্ছে যে ডক্টর পেশেন্টের মধ্যে যে একজন মেল হয় আর একজন ফিমেল হয়, আপনি কখনো দুইটা মেল ভয়েস শুনবেন না, কখনো দুইটা ফিমেল ভয়েস শুনবেন না, সবসময় একটা মেল ভয়েস আর একটা হচ্ছে ফিমেল ভয়েস, এই দুই ধরনের ভয়েস শুনবেন। তো পরীক্ষার আগে আপনাকে বলা হবে যে 30 সেকেন্ড প্রত্যেকটা এক্সট্রাক্টের জন্য 12 মার্কস করে থাকবে, আমি আগেও বলেছি। তো এই 12টা অপশন দেখার জন্য লিসেনিং শুরু হওয়ার আগে আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হবে। The first 30 সেকেন্ড of each extract. তো এই 30 সেকেন্ড আসলে 30 সেকেন্ড না, সময়টা আরো একটু বেশি। এবং এই 30 সেকেন্ডে আপনাদের যে জিনিস কাজটা করতে হবে, যে কি করবেন আমি পরে স্যাম্পল থেকেও দেখিয়ে দেব। পরীক্ষাতে নরমালি 30 সেকেন্ডে বেশি পাওয়া যায়, কারণ পরীক্ষা 30 সেকেন্ড শুরু হওয়ার আগেই, লিসেনিং শুরু হওয়ার 30 সেকেন্ডের আগেও রুলস এন্ড রেগুলেশন সম্পর্কে কিছু কথা বলে, এবং আপনি ওইটি পরীক্ষা যেহেতু দিতে যাচ্ছেন, আপনি সকল রুলস এন্ড রেগুলেশন সবকিছু আপনি জানেন। সো এখানে নতুন করে রুলস এন্ড রেগুলেশন পড়ার আপনার কোনো শোনার দরকারই নেই, আপনি সরাসরি অপশনে চলে যাবেন। সেক্ষেত্রে হিসেবে দেখা যায় মোটামুটি 1.5 মিনিট থেকে সময় পাওয়া যায়। আবার এক্সট্রাক্ট 2 এর আগে ঠিক 30 সেকেন্ডই পাবেন, বেশি পাবেন না। এক্সট্রাক্ট 1 এর আগে আপনি 30 সেকেন্ডের বেশি 1 মিনিট বা 1.5 মিনিট বেশি পাবেন। এক্সট্রাক্ট 2 এর ক্ষেত্রে শুধুমাত্র 30 সেকেন্ড পাবেন। তো এই ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে আপনি টোটাল দুইটা এক্সট্রাক্টের জন্য 2 মিনিট পাচ্ছেন, তাহলে আপনার ওয়াইজ হবে যে 1 এর জন্য 1 মিনিট ব্যয় করবেন, এক্সট্রাক্ট 2 এর জন্য হচ্ছে 1 মিনিট ব্যয় করবেন। দ্যাটস মিন এক্সট্রাক্ট 1 যখন শুরু হবে তখন আপনি 1 মিনিট এখানে ব্যয় করলেন, এবং এক্সট্রাক্ট 1 এর লিসেনিং শুরু হওয়ার আগেই এক্সট্রাক্ট 2 এর কিছু পোর্শন আপনি দেখে নেবেন, কারণ এক্সট্রাক্ট 2 এর জন্য আপনি এক্স্যাক্টলি 2 মিনিট 30 সেকেন্ড সময় পাবেন, বেশি সময় কিন্তু আপনাকে দিবে না। এবং আমি এখানে পার্ট এ নিয়ে একটু আলোচনা করব। তো আমি বলে নিয়েছি যে এরকম এক্সট্রাক্টের ক্ষেত্রে এটা ধরেন একটা এক্সট্রাক্ট 1, এই ক্ষেত্রে 12টা অপশন থাকবে, আমি 6টা অপশন দেখিয়েছি, এরকম টোটাল 12টা অপশন থাকবে, যে একজন ডক্টর থাকবে, একজন পেশেন্ট থাকবে। এখন আপনি যে 1 মিনিট পেলেন, সে 1 মিনিট আপনাকে ওয়াইজলি ব্যবহার করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তো আপনি প্রত্যেকটা ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে যে প্রথমে হেডলাইনটা পড়বেন, যে একটা পেশেন্টের নাম হচ্ছে রে স্যান্ডস, এখানে হচ্ছে পেশেন্ট, তারপর হচ্ছে দেখবেন যে একটা রোগের ইতিহাস দেওয়া থাকবে তার এখানে, এবং পেশেন্টের যে ডেসক্রিপশন অফ সিমটমস আছে সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। হেডলাইন গুলো ভালোভাবে খেয়াল করবো, কারণ যখন কনভারসেশন চলবে তখন এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করবে, আপনি যদি হেডলাইন গুলো মাথায় রাখেন আপনি যদি ধরতে পারবেন যে কোন জায়গায় সুইচ করলো। তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, যে হেডলাইনের স্পেসিফিক ইম্পর্টেন্ট পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে, এবং এটা আন্ডারলাইন মাস্ট, আপনাকে আন্ডারলাইন করতেই হবে। যেমন
পেশেন্ট ফিজিওথেরাপিস্টের কাছে গেছে, তাহলে একটা ধারণা হয়ে যাবে যে ফিজিওথেরাপিস্টের কাছে মানুষ কেন যায়, লো ব্যাক পেইন বা আর্থ্রাইটিস বা এই ধরনের প্রবলেম গুলোর জন্য মানুষ ফিজিওথেরাপির কাছে। এই ক্ষেত্রে আমরা দেখবো যে তার রোগের একটা ইতিহাস বলবে যে 18 মাস আগে তার একটা ব্যাক ইনজুরি হয়েছিল, এবং এখানে দেখেন অপশনে দেওয়া আছে। তাহলে ব্যাক ইনজুরি কেন হয়েছে? লিফটিং। তাহলে সে এমন কিছু উঠাতে গিয়েছিল যে উঠাতে গিয়ে তার ব্যাক ইনজুরি হয়েছিল। তো এখন আপনি আন্ডারলাইন করবেন মেন পয়েন্ট লিফটিং। যখন লিসেনিং শুনবেন তখন সবসময় মাথায় থাকবে যে সে কি উঠাতে গিয়ে ব্যথাটা পেয়েছিল। লিফটিং লিফটিং যখন লিসেনিং শুনবেন, লিফটিং কথাটা মাস্ট মাথায় রাখবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা মনে রাখতে হবে যে এখানে আনসারটা কোন ধরনের আনসার হইতে পারে সেটাকে আপনাকে গেস করে নিতে হবে। লাইক এখানে যেটা গেস করবেন সেটা যে এক্সাক্ট আনসার হইতে হবে তা না। যেমন তার ব্যাক ইনজুরি হয়েছিল, কেন ব্যাক ইনজুরি হয়েছিল? সে লিফটিং হেভি কোনো কিছু উঠাতে গিয়েছিল মাস্ট, যার কারণে সেটা হেভি চেয়ার হইতে পারে, টেবিল হইতে পারে, বা হেভি কোনো সুটকেস হইতে পারে, তো যার কারণে তার হচ্ছে ব্যাক ইনজুরি হয়েছিল। তার লিফটিং, এবং আপনি গেস করলেন যে হেভি কোনো কিছু সে উঠাতে গিয়েছিল যার কারণে তার ব্যাক ইনজুরি হয়েছিল। তারপরে আমরা হেডলাইনে দেখলাম যে পেশেন্ট ডেসক্রিপশন অফ সিমটমস, সিমটমস এর ডেসক্রিপশন দিচ্ছে। এখন যে জিনিসটা আন্ডারলাইন করবেন ইম্পর্টেন্ট যে পয়েন্ট, যেহেতু এটা টোটাল ওভারঅল পেইন নিয়েই কথাবার্তা, সো আমরা পেইনে আন্ডারলাইন করার কোনো দরকার নেই। আমাদের দরকার লোকেশন, ইন একটা স্পেসিফিক জায়গার কথা বলবে যে সে এই জায়গাটা ব্যথাটা অনুভব করতেছে। সো এই ক্ষেত্রে পেইন লোকেশন, তাহলে পেইনটা যে কোনো জায়গা হইতে পারে, সেটা লোয়ার ব্যাক সাইডেও হইতে পারে, সেটা নি পেন হইতে পারে, অ্যাঙ্কেল পেন হইতে পারে, যে কোনো একটা জায়গার নাম হচ্ছে আপনি যখন লিসনিং শুনবেন যে কোনো একটা জায়গার নাম বলবে যে এই জায়গাটা, এই জায়গায় বসাবেন যে এটা বডির কোন অংশতে সে পেইন ফিল করতেছে। এবং দেখেন পেইন ডিসক্রাইবড অ্যাজ, মানে সে যে পেইনটা ফিল করতেছে সে পেইনটা তার কাছে কেমন, যে আনটলারেবল, এটা কি টলারেবল না আনটলারেবল, এরকম মনে হইতে পারে যেটা সহ্য ক্ষমতার মধ্যে আছে বা সহ্য ক্ষমতার বাইরে আছে, এরকম একটা কথা বলবে। আপনার ডিসক্রাইব, পেইন ডিসক্রাইব, যখন লিসনিং শুনবেন যে ডেসক্রাইব, পেইনকে সে কিভাবে ডেসক্রাইব করতেছে। তারপর দেখেন ইনএবিলিটি টু, তাহলে দেখেন টু আছে, তাহলে এখানে যে কোনো একটা ভার্ব দিয়ে শুরু হবে, যে তার এরকম পেইনের কারণে সে হচ্ছে ইনএবিলিটি টু মুভমেন্ট হইতে পারে, ইনএবিলিটি টু স্লিপ হইতে পারে, ইনএবিলিটি টু টার্ন হইতে পারে, এরকম একটা ভার্ব আপনার এই জায়গায় পাবেন। তারপরে দেখেন সেন্সেশন, মানে কি সেন্সেশন, পেইনের সেন্সেশনটা কেমন আছে। তাহলে আমরা জানি পেইনের সেন্সেশন কেমন হইতে পারে, সেটা টিংলিং হইতে পারে, রাইট, সেটা হচ্ছে যে কম্প্রেসড সেন্সেশন হইতে পারে। তো এরকম একটা সেন্সেশনের কথা বলবো, আপনি আন্ডারলাইন করবেন সেন্সেশনের মধ্যে। অকুপেশন, তখন তার হচ্ছে দেখবেন একটা অকুপেশনের কথা বলে, এবং একটা হিন্টস দেওয়া থাকবে যে তার অকুপেশনটা কেমন টাইপের হবে, যে ইনভলভস ইন ট্রাভেল অর সাম ম্যানুয়াল ওয়ার্ক, কিছু ম্যানুয়াল ওয়ার্ক বা ট্রাভেলের সাথে। তাহলে সে এখানে এরকম হইতে পারে সে হি হ্যাজ ওয়ার্ক অ্যাজ এন ট্রাভেল এজেন্ট, সে ট্রাভেল এজেন্ট হিসেবে কাজ করতে পারে। অথবা এমনও হইতে পারে যে এখানে দিতে পারে যে সে ইভেন্ট অর্গানাইজার হিসেবে কাজ করতে পারে। তাহলে এখানে মুদ্রা কথা হচ্ছে আপনারা স্পেসিফিক মেইন পয়েন্টটাকে আন্ডারলাইন করবেন এবং আনসারটা কোন ধরনের আনসার হইতে পারে সেটা গেস করবেন। এরকম ভাবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ডকে ইয়ে করবেন। তারপর যখন লিসেনিং যখন শুরু হবে তখন আপনার মেইন কনসার্ন থাকবে যে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলোর দিকে, এবং আপনি যদি প্র্যাকটিস করেন অবভিয়াসলি আপনি ইজিলি পরীক্ষা আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। বাট আবার বলতেছি, আগে আপনার স্কিল ডেভেলপমেন্টটা বেশি দরকার। এখন আমি আলোচনা করব পার্ট বি এবং পার্ট সি নিয়ে। পার্ট বি এবং সি সবার একটা কমন অভিযোগ যে বি তে মোটামুটি পারা যায়, সি তে তো আমি ধরতেই পারি না। আপনি যদি কয়েকটা ট্রিক্স এন্ড টেকনিক্স ফলো করেন আপনি ইজিলি হচ্ছে পরীক্ষা এগুলো আনসার করতে পারবেন। যেমন পার্ট বি তে আপনি যখন লিসেনিং শুনবেন, সেই লিসেনিং শোনার ক্ষেত্রে আপনি দেখবেন যে স্পেসিফিক কিছু ওয়ার্ডস আছে, আপনি পুরো লিসেনিং এ শুনবেন, তারপরে আপনার মেইন কনসার্ন থাকবে কিছু স্পেসিফিক ওয়ার্ডের দিকে। লাইক এখানে কিছু সুইচ ব্যাক ওয়ার্ড থাকবে। সুইচ ব্যাক ওয়ার্ড দেখবে কথাগুলো, ওয়ার্ডগুলো হচ্ছে এরকম, যেমন একটা পজিটিভ কথা বলে দিবে, হঠাৎ করে এই ওয়ার্ডগুলো ইউজ করে একটা অন্যদিকে এটা মোড় নিবে, এবং যখনই অন্যদিকে মোড় নিবে ম্যাক্সিমাম আনসারগুলো দেখবেন যে এরকম জায়গার মধ্যে আপনি পাবেন। এবং এই জিনিসগুলো শুধুমাত্র লিসেনিং এর ক্ষেত্রে না, এগুলো রিডিং এর ক্ষেত্রেও
আপনি ফলো করতে পারেন, দেখবেন যে এই ধরনের জায়গাগুলোর মধ্যে আনসার বেশি থাকে। তারপর হচ্ছে কিছু ইন্টারেস্টিং ফ্রেজ আছে, যেমন লিসেনিং ক্ষেত্রে বলতে পারে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ইট ইজ নোটিফাইড দ্যাট, এন্ড ইট ইজ রিকমেন্ডেড দ্যাট। দেখবেন যে আনসার গুলো ম্যাক্সিমাম এইরকম ওয়ার্ডের মধ্যেই পেয়ে যাবেন। তারপরে যে জিনিসটা, যে পুরো লিসেনিং যে অনেক সময় থেকে প্রশ্ন আনসার গুলো টু টাইপের হয়, এটা হচ্ছে স্পেসিফিক আর হচ্ছে জিস্ট বেস। স্পেসিফিক মানে হচ্ছে দেখা যায় যে এই যে সুইচ ব্যাক ওয়ার্ড বা ইন্টারেস্টিং ফ্রেজ পুরো লিসেনিং এর 1 থেকে 2 লাইনের মধ্যে আনসার থাকে, এটা হচ্ছে স্পেসিফিক। আর জিস্ট হচ্ছে পুরো যে লিসেনিংটা বলা হয়েছে এতক্ষণ, যে লিসেনিংটা যে শুনলেন, সে পুরো লিসেনিংটা সামারাইজ করে একটা আনসার আপনাকে বের করতে হতে পারে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিম্পলিফাই দ্য কোয়েশ্চেনস এন্ড অপশনস। এটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে করবেন আমি স্যাম্পল থেকে দেখাবো। তারপর দেখলেন যে লিসেনিং যখন শুনতেছেন, আপনি কোনো কারণে ট্র্যাক মিস করে গেলেন, এটা হইতেই পারে। তো সেক্ষেত্রে কনফিউজড হওয়ার কোনো দরকারই নেই আপনার। আপনি হচ্ছে যে পরেটা সুইচ করবেন, ওইটা নিয়ে পড়ে থাকবেন না, পরেটাতে অবভিয়াসলি সুইচ করবেন। এখন আমি দেখাবো পার্ট বি এবং সি এর ক্ষেত্রে আপনারা কিভাবে সহজে আনসার করতে পারেন। আমি এখানে একটা কনভারসেশন নিয়ে আসছি, যে একজন মেডিকেল স্টুডেন্ট, মানে এটা আমি তো এখানে লিসেনিং অডিওটা বাজিয়ে শোনাতে পারছি না, আই এম সরি ফর দ্যাট। বাট এখানে হচ্ছে যে ওদের কনভারসেশনটা আমি নিয়ে আসছি, এবং এটা আপনি কাপলানে এই জিনিসটা পাবেন। আমি কাপলান থেকে স্যাম্পলটা নিয়েছি, যে আপনি ঠিক এই জিনিসটা শুনতে পাবেন লিসেনিং অডিওতে, যে একজন মেডিকেল স্টুডেন্ট একজন সিনিয়র রেসিডেন্টের সাথে পেশেন্টের অ্যাসেসমেন্ট নিয়ে কথা বলতেছে। তো ঠিক অনুরূপ ভাবে পার্ট বি এবং সি এর আগেও আপনি পার্ট এ এর মতো কিছু সময় পাবেন লিসেনিং শুরু হওয়ার আগে। পার্ট বি তে দেখা যায় আলাদা আলাদা এক্সট্রাক্ট থাকবে, 6টার মতো এক্সট্রাক্ট থাকবে, এবং 6টা এক্সট্রাক্টের মধ্যে 6টা এক্সট্রাক্ট থাকবে, এবং 6টা এক্সট্রাক্টে আলাদা আলাদা এক্সট্রাক্ট থাকবে, বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করবে, এবং সবগুলো কিন্তু মেডিকেল রিলেটেড থাকবে। তো আপনার যখন ওই সময়টা দেওয়া হবে লিসেনিং শুরু হওয়ার আগে, আপনার মেইন কাজ হচ্ছে সিম্পলিফাই দ্য কোয়েশ্চেনস এন্ড সিম্পলিফাই দ্য অপশন। এটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে সিম্পলিফাই করবেন, যে এই কথাটা কিন্তু ওরা বলে দিবে, লিসেনিং এ বলবে যে ইউ আর আ মেডিকেল স্টুডেন্ট টকিং টু আ সিনিয়র রেসিডেন্ট অ্যাবাউট অ্যাসেসিং আ পেশেন্ট। এখন মেইন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য সিনিয়র রেসিডেন্ট ডুইং। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার মনে রাখতে হবে যখন লিসেনিং শুনবেন, যে সিনিয়র রেসিডেন্ট কি কাজ করতেছে, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সিনিয়র রেসিডেন্ট কি কাজ করতেছে, এবং 3টা অপশন দেওয়া আছে, অপশনগুলো কিন্তু অনেক বড় বড়, এবং মেইন পরীক্ষার ক্ষেত্রেও দেখবেন আপনি অপশনগুলো হচ্ছে বড় বড়ই পাবেন, কিন্তু এত বড় বড় অপশন এভাবে মনে রাখলে আপনি আনসার করা টাফ হয়ে যাবে। এই জন্য অপশনগুলোকে আপনার সিম্পলিফাই করে নিতে হবে, যে পুরা একটা অপশনের মধ্যে কথাটা কি চাচ্ছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। যেমন এখানে বলা হয়েছে যে টিচিং দ্য স্টুডেন্ট হাউ টু এক্সামাইন দ্য পেশেন্ট। তাহলে এই পুরা যে সেন্টেন্সটাকে আমি সিম্পলিফাই করি, তাহলে এখানে মেইন কথা হচ্ছে এক্সামাইন দ্য পেশেন্ট। সিনিয়র রেসিডেন্ট কি করতেছে, সে কি পেশেন্টকে এক্সামাইন করতেছে। সেকেন্ড অপশনটা দেখেন, এক্সপ্লেইন হোয়েন টু প্রেসক্রাইব এডিশনাল মেডিকেশন, যে আমি কখন এডিশনাল মেডিকেশন দেব, সেই জিনিসটা এই জায়গায় দেওয়া আছে। এবং এটাকে তাহলে এখানে আপনার আরেকটা জিনিস সিম্পলিফাই করে নিতে হবে, যে সেকেন্ড অপশনটা মেইন কথা হচ্ছে এডিশনাল মেডিকেশন মেইন কনসার্ন, যে সিনিয়র রেসিডেন্টকে এডিশনাল মেডিকেশন নিয়ে কিছু বলতেছে কিনা। থার্ড অপশনটা আপনি দেখেন, অবজার্ভ দ্য জুগুলার ভেইন, যে জুগুলার ভেইনকে অবজার্ভ করা। তাহলে 3টা আপনি যদি সিম্পলিফাই করি লিসেনিং শুরু করার আগে, যে মেইন প্রশ্ন সিনিয়র রেসিডেন্ট কি করতেছে, এটাই আপনাকে শুনতে হবে। আনসার যে অপশনগুলো আমরা দেখি, এক্সামাইন দ্য পেশেন্ট, নাকি এডিশনাল মেডিকেশন অ্যাড করার ব্যাপারে কোনো এক্সপ্লেইন করতেছে, নাকি জুগুলার ভেনকে এক্সামাইন করার ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে মেডিকেল স্টুডেন্টকে সিনিয়র রেসিডেন্ট দ্বারা। তাহলে আমি এখন আমরা প্রশ্নটা দেখলাম এবং অপশন গুলোকে আমরা সিম্পলিফাই করে নিলাম। এবার আমরা যাই কনভারসেশনের মধ্যে, যে কনভারসেশনে কি দেওয়া আছে, যে এম দিয়ে হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, এফ হচ্ছে সিনিয়র রেসিডেন্ট, এবং দেখেন এখানে বলা আছে সিনিয়র মেডিকেল স্টুডেন্ট জানতে চাচ্ছে, I understood that Mr. Frederick has chronic heart failure.
and we're concerned with volume overload if it doesn't adequately excrete enough fluid. But how do we determine his volume status? That's mean মেডিকেল স্টুডেন্ট সিনিয়র রেসিডেন্টের কাছে জানতে চাচ্ছে সে পেশেন্টের কিভাবে ভলিউম স্ট্যাটাসকে পরীক্ষা করবে, ভলিউম স্ট্যাটাসকে সে কিভাবে পরীক্ষা করবে সেই জিনিসটাই কিন্তু সে জানতে চাচ্ছে, এবং আপনারা লিসেনিং এ হচ্ছে ঠিক এরকমই শুনতে পাবেন। এখন দেখেন সিনিয়র রেসিডেন্ট কি কাজ করতেছেন, দ্যাট ইজ দ্য গুড কোয়েশ্চেনস। So there is a several ways we can assess the volume status. Like first we can perform a physical examination on the patient. দেখেন ভলিউম স্ট্যাটাস দেখার জন্য তারা ফিজিক্যাল এক্সামিনেশনের দিকে বলা যাচ্ছে যে ভলিউম স্ট্যাটাস যদি আমরা দেখতে চাই তাহলে ফিজিক্যাল এক্সামিনেশন পেশেন্টকে করতে হবে। তারপরে কনভারসেশনে বললো যে অয়েল উই ক্যান অ্যাসেস ফর পেরিফেরাল এডিমা, সে পেরিফেরাল এডিমা আমরা ভলিউম স্ট্যাটাস দেখার জন্য পেরিফেরাল এডিমা দেখতে পারি, বা আরো কিছু সোয়েলিং অ্যাসেসমেন্ট আরো অনেকগুলোর অপশনের কথা মেডিকেল স্টুডেন্ট বললো। লাস্টলি রেসিডেন্ট যে কথাটা বললো যে উই ক্যান অলসো অ্যাসেস ফর জুগুলার ভেনাস প্রেসার, যে আমরা ভলিউম স্ট্যাটাস দেখার জন্য জুগুলার ভেনাস প্রেসার আমরা দেখতে পাই। তাহলে আমি যদি সামারাইজ করি তাহলে ওভারঅল ভলিউম স্ট্যাটাস কিভাবে পরীক্ষা করতে হবে এবং কি কি দেখতে হবে সেই ওভারঅল সবকিছুই সিনিয়র রেসিডেন্ট জানতে চাচ্ছেন মেডিকেল স্টুডেন্ট থেকে। এখন যদি আমরা অপশনটাতে চলে যাই যে তাহলে সিনিয়র রেসিডেন্ট কি করতেছেন, যে টিচিং দ্য স্টুডেন্ট হাউ টু এক্সামাইন দ্য পেশেন্ট, when to prescribe the additional medication or observe the jugular vein। তাহলে অপশন কি হবে, এখানে অপশনটা হবে যে অপশন কি হবে আপনারা একটু গেস করেন, একটু কমেন্ট করেন। When to prescribe the আমরা যদি অপশনটা দেখি তাহলে অপশনটা হবে যে এক্সামাইন দ্য পেশেন্ট। এখানে অপশনটা কি হবে, এক্সামাইন দ্য পেশেন্ট হবে। এখন লিসেনিং ক্ষেত্রে আপনারা যখন শুনবেন তখন দেখবেন যে কয়েকটা জিনিস আপনাদের কাছে মনে হতে পারে, যেমন লাস্টের দিকে যদি আমরা দেখি যে সিনিয়র রেসিডেন্ট জুগুলার ভেনাস প্রেসারের কথাও বলতেছেন, সো আপনার কানে দেখবেন যে এই জিনিসটা খুব মনে হচ্ছে যে জুগুলার ভেনাস প্রেসারে আনসার হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু ওরকম না। ব্যাপারটা হচ্ছে সিনিয়র রেসিডেন্ট ভলিউম স্ট্যাটাসের উপরে ওভারঅল একটা এক্সামিনেশনের কথা বলতেছেন এবং তার একটা পার্ট হচ্ছে জুগুলার ভেনাস প্রেসারকে দেখা। তো এরকম পরীক্ষা অনেক সময় দেখবেন যে অপশনের মধ্যে এরকম মনে হবে যে লুক্রেটিভ কিছু কিছু জিনিস মনে হবে যে হ্যাঁ লিসেনিং আমি ঠিক এই জিনিসটাই শুনতে পাইছি এবং আনসারটা ঠিক এটাই হবে। এরকম লুক্রেটিভ হইলেও দেখবেন যে আনসার কিন্তু এটা না, আনসারটা হবে এক্সামাইন দা পেশেন্ট। এখানে মেইন আনসারটা হবে এক্সামাইন দা পেশেন্ট। আর এরকম অপশনের মধ্যে আপনি দেখতে পাবেন যে তিনটা অপশনের মধ্যে এরকম হইতে পারে যে একটা অপশন ওই কনভারসেশনের মধ্যেই ছিল না এবং সেটা হচ্ছে টোটালি বাদ, যেন এডিশনাল মেডিকেশন সম্পর্কে তেমন কিছু বলে নাই, বাট এই দুইটা নিয়ে বলেছে, বাট ওভারঅল তারা পেশেন্টটাকে হচ্ছে এক্সামাইন করতেছিল। দ্যাটস মিন পুরো লিসেনিংটাকে পুরো কনভারসেশনটাকে আপনার এখানে জিস্ট করে নিতে হবে, মেইন থিমটা হচ্ছে এক্সামাইন দ্য পেশেন্ট এবং আনসার এটাই হবে। সো এখানে আনসার আমরা পেয়ে গেলাম অপশন এ। তাহলে আমাদের মোটামুটি রিডিং পার্ট এই পর্যন্তই। তারপর আমরা লিসেনিং পার্টের এতটুকু আলোচনা। লিসেনিং এর ক্ষেত্রে আরেকটা যেটা বলবো, পার্ট সি এবং পার্ট সি এর ক্ষেত্রে আপনারা দেখবেন যে বি এর মতো এরকম 6টা আলাদা আলাদা এক্সট্রাক্ট থাকবে না, যে 2টা এক্সট্রাক্ট দিবে এবং প্রত্যেকটা এক্সট্রাক্টের ক্ষেত্রে আমরা 6 মার্কস করে
পাবো এবং প্রত্যেকটা এক্সট্রিং এর মধ্যে 6 করে থাকবে। এবং সি এর ক্ষেত্রে দেখবেন যে আপনার কন্টিনিউয়াস কনভারসেশন, সি এর ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে এখানে হচ্ছে কন্টিনিউয়াসলি কনভারসেশন হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেম ওই বি এর মতো এখানে একই সেম কাজ করবেন, যে সিম্পলিফাই দা কোয়েশ্চেনস এন্ড অপশনস। এবং যখন কনভারসেশন শুরু হবে তখন আপনি শোনা লিসেনিং যখন শুরু হলো তখন আপনার সাথে সাথে কখন সেটা পরেরটাতে সুইচ করলো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। না হলে কি হয়, অনেক সময় এরকম মনে হয় যে আপনি আছেন 31 নাম্বার প্রশ্নে, কখন যে 35 চলে আসলো সেটা কিন্তু আপনি বলতেই পারলেন না, তাহলে কিন্তু অনেকগুলো মিস হয়ে যাবে। তো সেই জন্য আপনি একটা শুনবেন, একটা মিস হইতেই পারে, পরবর্তীতে দেখবেন মেইন প্রশ্নের কি পয়েন্টটা খেয়াল রাখবেন, দেখবেন সহজে আপনি ইজিলি সেটা পিক আপ করতে পারবেন এবং পরীক্ষাতে দেখবেন যে সেক্ষেত্রে আর মিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। এখন আমি রিডিং পার্ট নিয়ে আলোচনা করব। রিডিং পার্টেও অনেক যারা ভেরি বিগিনার আছেন, আমি প্রথমে বলে নিয়েছি যে এরকম মনে হয় যে আপনি রিডিং কি পড়লেন যে কিছুই বুঝতে পারলেন না। ইভেন আমিও যখন প্রথম রিডিং শুরু করি আমারও সেম প্রবলেম হয়েছিল যে পুরো রিডিং প্যাসেজ পড়ে সেটাকে কনসাইজ করে আনাটা অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। তো যার কারণে প্রথমে অনেক টাফ হয়েছিল, পরে কিছু স্ট্র্যাটেজি ফলো করার কারণে আমি সহজে সেই রিডিং পার্ট গুলাকে মেকআপ করতে পেরেছি। তো আমি প্রথমে আলোচনা করব যে যারা একবারে ভেরি বিগিনার, মানে যারা মাত্র শুরু করবেন, তারা কত সহজে রিডিং আনসার করতে পারেন বা স্কিল ডেভেলপ করতে পারেন, সেক্ষেত্রে আমি আলোচনা করব পয়েন্ট ধরে ধরে। প্রথম হচ্ছে যারা বিগিনার আছেন, যে যারা সামনে ওইটি দিবেন বা ফার্স্ট সেকেন্ড এর আছেন, মনে হচ্ছে যে রিডিং এ আপনাদের অনেক উইকনেস মনে হয়, তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন যে কয়েকটা রিসোর্সেস আপনারা ফলো করবেন। সেই রিসোর্সেস গুলোর মধ্যে হচ্ছে সায়েন্স ডেইলি, তারপর হচ্ছে এবিসি হেলথ নিউজ, বিবিসি হেলথ নিউজ, এই জিনিসগুলোকে আপনারা ফলো করতে পারেন। এবং আমি যখন পরীক্ষা দেই আমি সবসময় সায়েন্স ডেলিটাকে ফলো করতাম, কারণ সায়েন্স ডেলি টপিকস গুলো ছিল ছোট ছোট। আপনার অনেক সময় দেখা যায় অনেক বড় বড় প্যাসেজ পড়তে গেলে নিজেরই বিরক্ত লাগে এবং অনেক সময় মানে ভালো লাগে না অনেক লম্বা লম্বা প্যাসেজ পড়তে। তো সেক্ষেত্রে সায়েন্স ডেইলিটা পড়বেন এবং এখানে অনেক ছোট ছোট টপিকস দেওয়া আছে। এখানে অবভিয়াসলি হেলথ রিলেটেড যে টপিক গুলো আছে এগুলো পড়বেন, অন্য মাঝে এক দুটাও পড়তে পারেন, বাট এগুলো বেশি ইম্পর্টেন্ট না। হেলথ রিলেটেড টপিক গুলো পড়বেন যেটা আপনার কাজে দিবে। তারপর হচ্ছে এবিসি নিউজের হেলথ নিউজ গুলো আপনি দেখতে পারেন, বিবিসি হেলথ এর নিউজ গুলো দেখতে পারেন, এবং এগুলো আপনি সব গুগল করলেই পেয়ে যাবেন, অনলাইনে পেয়ে যাবেন। এখন আপনি কিভাবে পড়বেন? ধরেন প্রথম দিন একটা প্যাসেজ আপনি শুরু করলেন, প্যাসেজটা পড়ার পরে আপনি প্যাসেজটাকে সামারাইজ করবেন এবং এই প্যাসেজটাতে মেইনলি কি নিয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে মেইন থিমটা বুঝার ট্রাই করবে। সামারাইজ এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য মেইন থিম অফ দ্য টপিক, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যে জিনিসটা একটা নোট বানাবেন, সেই নোটে হচ্ছে যতগুলো ওয়ার্ডস আছে সে আননোন ওয়ার্ডস গুলো লিখে রাখবেন এবং ডেইলি অ্যাটলিস্ট 30 মিনিটস করে প্রিপারেশন নেবেন। এভাবে যদি প্রতিদিন 30 মিনিটস করে প্রিপারেশন নেন, 15 থেকে 20 দিন পরে আপনার রিডিং স্কিলটা অনেক ডেভেলপড হবে। এবং আমি আবার বলতেছি, ওইটি কিন্তু একটা স্কিল অ্যাসেসমেন্টের ইংলিশ স্কিল অ্যাসেসমেন্টের একটা পরীক্ষা, এটা কোনো মেডিকেল নলেজ জাজ করার কোনো পরীক্ষা না। সো এখানে আপনার স্কিল ডেভেলপ করতেই হবে। তো সেই জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য এই জিনিসগুলো ফলো করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা 15 থেকে 20 দিন পরেই আপনার রিডিং লেভেলটাকে একটু অন্য লেভেল দেখতে পাবেন, আপনি সহজেই পরীক্ষাতে আনসার করতে পারবেন। এখন আমি আলোচনা করব যে ওইটি যে মেইন পরীক্ষায় আমরা নাম্বার ডিস্ট্রিবিউশন অফ রিডিং ইন ওইটি এক্সাম, সেই নাম্বার ডিস্ট্রিবিউশন গুলো আমরা কিভাবে দেখব। যে লিসেনিং এর মতো এখানেও আমরা হচ্ছে 42 এর মতো নাম্বার পাবো এবং পার্ট এ তে হচ্ছে 20 মার্কস, পার্ট বি তে হচ্ছে 6 মার্কস এন্ড পার্ট সি তে হচ্ছে 16। এবং পার্ট সি এর ক্ষেত্রে আমরা দেখব যে দুইটা এক্সট্রাক্ট থাকবে,
2x 8 মার্কস করে। এখানে টোটাল সময় হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা সময় হলো আপনার পার্ট এর জন্য 15 মিনিট, স্ট্রিক্টলি 15 মিনিট, এর বেশি না কমও না। পার্ট বি এবং সি জন্য 45 মিনিটস। এখন একটা কমন প্রশ্ন অনেকেই করে থাকেন যে পাস মার্ক কত। এটা আসলে there is no hard and fast rule। এটা সব আপনি যদি 30 পান, 42 এর মধ্যে 30 পান, এটা হচ্ছে কাট মার্ক। বাট প্রশ্ন যদি কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আপনি 28 বা 29 পাইলেও পাস মার্ক পেতে পারেন। এটা হচ্ছে ওইটির উপরে, ওইটি যে অথরিটি আছে তাদের উপর সেটা বেস করে। এখন আমি দেখাবো যে ওইটি রিডিং এর জন্য কি কি রিসোর্সেস অর ম্যাটেরিয়ালস আছে। এখানেও অনুরূপ ভাবে যে মোস্ট অথেন্টিক রিসোর্স হচ্ছে ওইটি অফিসিয়াল স্যাম্পল টেস্ট, সেকেন্ড হচ্ছে কাপলান টেস্ট। এগেইন রিডিং এর ক্ষেত্রে আমি আইআরএস এর থেকে সাজেস্ট করব, এবং এটাও মোটামুটি করা যায়। আদিলস এন্ড ম্যাগি রায়ান এগুলো খুব বেশি ইফেক্টিভ না, বাট আপনি যদি পরীক্ষা অনেক দিন ধরে থাকে, আপনি যদি প্র্যাকটিসটা কন্টিনিউ রাখার জন্য এই জিনিসগুলো আপনি চাইলেও ফলো করতে পারেন। বাট আপনার ওইটি স্যাম্পল টেস্ট এন্ড কাপলান টেস্ট, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। এবং স্যাম্পল গুলো এভাবে প্র্যাকটিস করবেন যে আপনি শুরু করলেন, করার পরে আপনার কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে এবং কোথায় কোথায় উইকনেস আছে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে বের করতে হবে। এবং এভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন, সাথে স্কিল ডেভেলপ করে থাকেন, পরীক্ষাতে আপনি ইজিলি আনসার করতে পারবেন। এখন আমি দেখাবো যে মেইন পরীক্ষার জন্য কি কি স্ট্র্যাটেজিস আপনি ফলো করবেন, যে ট্রিক্স এন্ড টেকনিক। পার্ট এর জন্য আপনি হচ্ছে 2 মিনিট সময় পাবেন, এবং এই টোটাল 15 মিনিটের মধ্যে ভাগ করে নিতে হবে প্রথম 2 মিনিট। এবং প্রথম 2 মিনিটের ক্ষেত্রে আপনার পার্ট এতে 4টা টেক্সট দেওয়া থাকবে, টেক্সট এ, বি, সি এবং ডি। 4টা টেক্সটে ওভারঅল 2 মিনিটের মধ্যে স্ক্যানিং এবং স্কিমিং করে নিতে হবে। স্ক্যানিং স্কিমিং জিনিসগুলো কি আমি এগুলো একটু পরে দেখাচ্ছি। এবং সাথে হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলোকে আপনারা আন্ডারলাইন করবেন, ইম্পর্টেন্ট ওয়ার্ডস এন্ড ফ্রেজ। এবং সবসময় আনসার 1 থেকে 20 এর মধ্যে 8 থেকে শুরু করবেন। এটা অনেকটা ফানি একটা থিংস, যদিও পরীক্ষাতে এরকম থাকবে না, তারপর অনেকটা এরকম যে আইডেন্টিফাই দ্য পজিশন অফ দ্য বিরাট কোহলি। আপনাদেরকে আমি 30 সেকেন্ড দিলাম, বের করে যে এখানে বিরাট কোহলির পজিশন কোথায়। ওইটি রিডিং এর ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মানে পার্ট এর ক্ষেত্রে এরকম মানে করতে হয় যে একটা ইনফরমেশন দিয়ে বললো যে এই ইনফরমেশনটা কত নম্বর টেক্সটে আমরা পাবো, পার্ট এ তে পাবো না বি তে পাবো নাকি সি অর ডি। তো আমি যদি বলি যে এখানে অনেকগুলো ইন্ডিয়ান প্লেয়ারদের দেওয়া আছে, বললাম যে এখানে বিরাট কোহলির পজিশনটা কোথায়, আপনাদের যদি বের করতে বলি তাহলে বিরাট কোহলির পজিশন হচ্ছে এটা। এটা বলার উদ্দেশ্য হচ্ছে রিডিং পার্ট এতেও আমরা ঠিক এরকম জিনিসগুলো পাবো, যে একটা স্পেসিফিক ইনফরমেশন দিবে, বলবে যে আপনার সেই ইনফরমেশনটা কত নম্বর টেক্সটে আছে। তো আমি এখানে একটা স্যাম্পল নিয়েছি, সেটা হচ্ছে যে ওইটি অফিসিয়াল থেকে একটা স্যাম্পল নিয়েছি। এবং এই স্যাম্পল গুলোর ক্ষেত্রে দেখেন আমি টেক্সট এ, তারপর হচ্ছে টেক্সট বি, অনুরূপভাবে টেক্সট সি এবং টেক্সট ডি, 4টা টেক্সট আপনারা পরীক্ষাতে পাবেন। সময় কিন্তু 15 মিনিট, মাথায় রাখতে হবে। প্রথম 2 মিনিটে আমরা কি কাজ করব আমি বলে নিয়েছি, সেটা হচ্ছে স্ক্যানিং এবং স্কিমিং। স্ক্রিনিং হচ্ছে আপনার যে ইম্পর্টেন্ট যে ওয়ার্ড গুলো আছে, যেমন টেক্সট এ, টেক্সট এর ক্ষেত্রে আমরা দেখব যে মেইন হেডলাইন গুলো কি কি আছে। যেমন এখানে যেটা ওভারভিউ আমি দেখি যে এখানে ফ্র্যাকচারস, এবং একটু চোখ বুলিয়ে নিলাম যে ফলোইং ডিরেক্ট অর ইনডিরেক্ট ইনজুরি।
দ্যাটস মিন ফ্র্যাকচারে কিভাবে হয় তার একটা কারণ দেওয়া আছে এবং ফ্র্যাকচার একটা টাইপস দেওয়া আছে, রাইট? এবং এই পয়েন্টগুলো অবভিয়াসলি আপনারা আন্ডারলাইন করে নেবেন। তারপর সেকেন্ড পয়েন্টে আমরা যদি দেখি ডিসলোকেশন, তাহলে ডিসলোকেশনের মধ্যে আন্ডারলাইন করে নেবেন এবং দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে এবং সাথে এবার কারণটা কি যে কিভাবে ডিসলোকেশন হতে পারে সেরকম একটা আউট স্ট্রেসড হ্যান্ডের কথা বলা আছে। থার্ড নম্বরে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছে এখানে স্প্রেইন, তাহলে প্রথমে 2 মিনিটে স্ক্যানিং এন্ড স্কিমিং, আমি যদি স্ক্যানিং করি তাহলে ফ্র্যাকচারস, কজ, ডিসলোকেশন তার একটা এক্সাম্পল এন্ড কজ, স্প্রেইন। আর স্কিমিং হচ্ছে ওভারঅল একটা ভিউ যে এখানে ফ্র্যাকচার, ডিসলোকেশন, স্প্রেইন নিয়ে প্রাইমারলি কিছু ধারণা দেওয়া হয়েছে। টেক্সট 2, টেক্সট 2 তে যদি আমরা যাই, টেক্সট 2 তে যদি আমরা যাই এক্ষেত্রে আমরা দেখবো যে সিম্পল ফ্র্যাকচার অফ দ্য লিম্ব হেডলাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং এই সিম্পল ফ্র্যাকচারস অফ দ্য লিম্বস নিয়ে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করছে, যেমন ম্যানেজমেন্ট, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, এক্সামাইন এন্ড রেকর্ড, চেক, ম্যানেজমেন্ট। দ্যাটস মিন আমি যেটা ওভারভিউ নেই যে এই টপিকসটাতে আলোচনা করেছে যে একটা সিম্পল ফ্র্যাকচারস অফ লিম্বে আমি কিভাবে ম্যানেজমেন্ট করব এবং এখানে একটা ইমিডিয়েট ম্যানেজমেন্টের কথা বলা আছে এবং ওভারঅল একটা ম্যানেজমেন্ট দেওয়া আছে। সেই ওভারঅল ম্যানেজমেন্ট করার আগে আমি পেশেন্টটাকে কিভাবে অ্যাসেস করব সেই ইনফরমেশন গুলো কিন্তু এই জায়গায় দেওয়া আছে। তাহলে আমি যদি দুইটা টেক্সটকে সামারাইজ করি তাহলে প্রথম টেক্সটে ফ্র্যাকচারস, ডিসলোকেশন, স্প্রেইন নিয়ে প্রাইমারি কিছু কথা বলেছে। টেক্সট 2 তে একটা সিম্পল ফ্র্যাকচারস অফ দ্য লিম্বস কে আমরা কিভাবে ইমিডিয়েটলি ম্যানেজ করব এবং কিভাবে অ্যাসেস করব সেই ব্যাপারে কথা বলা হয়েছে। তো আপনার প্রথম 2 মিনিটের কাজই হচ্ছে এটা যে কোন ইনফরমেশন কোন টেক্সটে আসছে সেটাকে একটা মিনিমাইজ করে নিজের মধ্যে মনে রাখা। তারপর আপনি অপশনে যাবেন। অপশনে আমি বলেছি যে সব সময় এখানে আমি টোটাল 20টার মতো অপশন থাকবে, আমি পুরোটা দেখাতে পারি না, আমি 3টে অপশন নিয়ে আসছি এবং এটা ওইটি অফিসিয়াল স্যাম্পল টেস্ট থেকে নেওয়া। প্রথম 1 থেকে 7 থাকবে শুধুমাত্র আইডেন্টিফাই দ্য টেক্সট, মানে এই ইনফরমেশনটা কোন টেক্সট থেকে দেওয়া হয়েছে সেটা আমি আইডেন্টিফাই করব। আর 8 থেকে 20 নরমালি সেক্ষেত্রে আমরা দেখব যে স্পেসিফিক কোনো ইনফরমেশন জানতে চাইবে এবং সেই ইনফরমেশনটা সেই টেক্সট থেকে বের করে আমাকে ফিল ইন দ্য গ্যাপস ফিল আপ করতে হবে। এখন আমরা যদি প্রথমটাতে দেখি হাউ ফ্র্যাকচারস ক্যান বি কজড, তাহলে ফ্র্যাকচার কিভাবে হয়েছিল সেটা কোন টেক্সটে আলোচনা করছে, টেক্সট এ তে না বি তে? আমরা যদি দেখি এখানে দেওয়া আছে যে ফ্র্যাকচারস অফেন অকার ফলোইং ডিরেক্ট অর ইনডিরেক্ট, দ্যাটস মিন কজ দেওয়া আছে। তাহলে কজের জন্য কোথায় দেওয়া হচ্ছে, টেক্সট এ হবে, এখানে আনসার হবে টেক্সট এ। তারপরে আমি যদি দেখি যে হোয়াট শুড বি ইউজ টু এলিভেট দ্য পেশেন্ট ফ্র্যাকচার লেগ, দ্যাটস মিন যে এটা ফ্র্যাকচার লেগের জন্য এবং সেই লেগটাকে এলিভেট করার জন্য আমি কি করতে হবে, কি ব্যবহার করব, দ্যাটস মিন এটা ম্যানেজমেন্টের একটা পার্ট। নিশ্চয়ই আপনি কখনো ম্যানেজমেন্টের পার্টে টেক্সট এ তে কোনো ম্যানেজমেন্ট দেওয়া নাই, সো আমরা ডিরেক্টলি চলে যাব টেক্সট বি তে এবং সেখানে গিয়ে আমরা ম্যানেজমেন্ট যদি দেখি এবং দেখেন এখানে দেওয়া আছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের মধ্যে উপরে দেখলাম যেখানে ইমিডিয়েট ম্যানেজমেন্ট, সেকেন্ড ম্যানেজমেন্ট, দেখেন এখানে দেওয়া আছে 2 নম্বর পয়েন্টে এলিভেট আ লিম্ব, আ স্লিং ফর আর্মস এন্ড আ পিলো ফর লেগ ইনজুরিজ। তাহলে এফেক্টেড লিম্বকে আমরা এলিভেট করার জন্য আমরা কি ইউজ করব, আ পিলো। আর এফেক্টেড আর্মকে যদি আমরা এলিভেট করতে চাই ওখানে দেখা স্লিং, তো কেউ যদি এখানে স্লিং দেন আনসার কিন্তু রং হবে, এখানে আনসার হবে পিলো। এবং এখানে দেখেন দেওয়া আছে চেক টু হোয়েদার সোলেন লিম্বস, মানে এফেক্টেড যে লিম্বসটা আছে সেটা কি আর ড্যাশ অর ইনক্রিজিং সাইজ, মানে সাইজে বেড়ে যাচ্ছে, সাথে হচ্ছে আরেকটা ইনফরমেশন আপনাকে এখানে অ্যাড করতে হবে প্যাসেজ থেকে। তাহলে চেক মানে হচ্ছে অ্যাসেসমেন্টের একটা পার্ট। আমি চলে গেলাম মেইন টেক্সটে।
যেমন এখানে আমি যদি দেখি যে আমি চেক করব, কি চেক করব, চেক দ্য লিম ইজ আউট অফ শেপ and check করব and compare one side with another, the limb is warm, the limb swollen is throbbing, দেখেন এখানে দেওয়া আছে throbbing or getting bigger। অনেক সময় ওরা কি করে যে এক্সাক্ট ওয়ার্ডটা না দিয়ে প্যারাফ্রেজ করে দেয়, তখন দেখবেন ওখানে ইনক্রিজিং সাইজ, গেটিং বিগার না দিয়ে ওরা কি দিয়েছে ইনক্রিজিং সাইজ। সো আপনাকে এটা প্যারাফ্রেজ করলে তার আগে যে ওয়ার্ডটা দেওয়া হচ্ছে থ্রবিং, তাহলে চেক হয়ে যায়। দেখেন ডিরেক্টলি সরাসরি আনসার যে চেক টু ওয়েদার ওয়েদার সোলেন লিভস আর থ্রবিং, সোলেন লিভস আর থ্রবিং অর ইনক্রিজিং ইন সাইজ, তাহলে এখন আনসারটা কি হবে, থ্রবিং হবে। এবং সবসময় এই জিনিসটা মনে রাখবেন যে এখানে 1 থেকে 7 শুধু ট্যাক্স, কোন ট্যাক্স থেকে দেওয়া হয়েছে জাস্ট ওইটা লিখবেন। আর 8 থেকে 20 সেক্ষেত্রে হচ্ছে আপনার ফিল ইন দ্য গ্যাপস ফিল আপ করতে হবে ট্যাক্স থেকে ইনফরমেশন নিয়ে। এবং সবসময় 8 থেকে শুরু করবেন, আমি এটাই সাজেস্ট করবো। পরবর্তীতে 1 থেকে 7 আপনি ইজিলি পিক আপ করতে পারবেন। সো আমরা যদি আনসার গুলো দেখি তাহলে প্রথম আনসারটা ছিল এ, তারপর ছিল আফিলো কে যে স্লিং দেন, আনসার কিন্তু রং হবে। তারপরে থার্ড নাম্বার কোশ্চেন হচ্ছে যে থ্রবিং, থার্ড নাম্বার কোশ্চেন আমরা কি পেলাম, আনসার হবে থ্রবিং। তাহলে প্রথমে আমরা দেখলাম আইডেন্টিটি, অ্যাপিলো, থ্রবিং, তাহলে আনসার হচ্ছে এখানে এই আনসার গুলো হবে। পার্ট বি, পার্ট বি এবং সি এর ক্ষেত্রে আমি সবসময় একটু কমন একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি যখন পার্ট বি তে যাবেন, পার্ট বি তে প্রথমে কখনোই প্যাসেজটা পড়বেন না। পার্ট বি তে যাওয়ার পরে প্যাসেজটা কখনোই পড়বেন না। প্রথমে যে কাজটা করবেন, প্রথমে হচ্ছে যে আপনি কোয়েশ্চেনের মধ্যে প্রথমে যাবেন, প্রথমে হচ্ছে প্রশ্নটা পড়বেন এবং প্রশ্নটা এমন ভাবে পড়বেন যে মেইন প্রশ্ন থেকে কি জানতে চাচ্ছে, প্রশ্নের মধ্যে মেইন কি জানতে চাচ্ছে সেটা হচ্ছে আপনার মেইন টার্গেট থাকবে। যেমন এখানে দেওয়া আছে দ্য পারপাস অফ দিস ইমেল, দ্যাটস মিন আপনি রিডিং এর মধ্যে টেক্সটের মধ্যে একটা ইমেল দেখতে পাবেন এবং সেই ইমেলের পারপাসটা কি ছিল, তাহলে আপনার সবসময় কনসার্ন থাকবে দ্য পারপাস অফ দ্য ইমেল। এখন যদি আমরা টেক্সটের মধ্যে যাই, যে একটা হসপিটাল একটা ওয়ার্ডের মধ্যে সকল স্টাফদের কাছে দিচ্ছে এবং এখানে সাবজেক্টটা হচ্ছে যে সেফ ইউজ অফ ওপয়েডস, ওপয়েডস এর সেফ ইউজ নিয়ে একটা ইমেল পাঠানো হয়েছে সকল স্টাফদের। তো আমরা প্রশ্নের মধ্যে দেখলাম যে মেইন পারপাসটা কি সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি দেখি এখানে যে এটা অগাস্ট মান্থে এখানে দেওয়া আছে যে ইউজ অফ ওপয়েডস, এবং এক্ষেত্রে আমরা দেখবো যে রেসপিরেটরি ডিপ্রেশনের পেশেন্ট চলে যাচ্ছে, পোস্ট সার্জিক্যাল যে পেশেন্ট গুলো আছে এবং সেই পোস্ট সার্জিক্যাল পেশেন্ট গুলো রেসপিরেটরি ডিপ্রেশনে যাচ্ছে, যাওয়ার পরে তাদেরকে রিকগনাইজ করতে টাফ হয়ে যাচ্ছে, যার কারণে ঠিকমতো ইন্টারভেনশন দেওয়া যাচ্ছে না এবং আলটিমেটলি তারা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে সেই পেশেন্ট গুলো হচ্ছে মারা যাচ্ছে, ব্রেন ইনজুরি। তাহলে এই জিনিসগুলো বলা হচ্ছে যে মানে এইরকম পেশেন্ট গুলোকে অপারেট দেওয়ার কারণে রেসপিরেটরি ডিপ্রেশন হয়ে আলটিমেটলি কার্ডিয়াক ইনজুরি, ব্রেন ইনজুরি হয়ে পেশেন্ট মারা যাচ্ছে, কিন্তু আমরা সেই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারছি না, একটা রেশিও বা রিপোর্ট প্রদান করা হয়েছে। ঠিক অনুরূপ ভাবে তারপর দেখেন লাস্টের দিকে দুইটা ওয়ার্ড যদি আমরা দেখতে পাই যে এটা ছিল আগের সিস্টেম, এখন নতুন করে একটা সিস্টেম করা হলো, সেটা হচ্ছে ইট ইজ দেয়ারফর রিকমেন্ডেড দ্যাট পোস্ট অপারেটিভ পেশেন্টস নাও হ্যাভ কন্টিনিউয়াস মনিটরিং। পোস্ট অপারেটিভ পেশেন্টদেরকে এখন থেকে কন্টিনিউয়াসলি মনিটরিং করব ইনস্টেড অফ স্পট চেক।
দ্যাটস মিন আগে স্পটলি অন স্পট চেক করা হইতো, এখন কিন্তু সেই জিনিসটা চেঞ্জ করে কি বলা হয়েছে যে কন্টিনিউয়াসলি আমরা মনিটরিং করব। তাহলে দ্য পারপাস অফ দ্য ইমেল, আপনি মনে রাখতে হবে যে ইমেলটা পাঠানোর পারপাসটা কি ছিল। আর আমি প্রথমে বলে নিয়েছিলাম যে রিডিং এবং লিসনিং দুইটার ক্ষেত্রে কিছু ইন্টারেস্টিং ফ্রেজ এবং সুইচ ব্যাক ওয়ার্ড থাকে, এবং নর্মালি দেখা যায় আনসার গুলো আপনি সেই সুইচ ব্যাক ওয়ার্ড এবং ইন্টারেস্টিং ফ্রেজ গুলোর মধ্যে পেয়ে থাকবেন। যেমন এখানে আমরা যেমন আনসারটা এই জায়গার মধ্যে পেয়ে গেছি, তাহলে এখন যদি আমি যাই যে দ্য পারপাস অফ দিস ইমেইল, তাহলে পারপাসটা কি ছিল? রিপোর্ট অন আ রাইজ ইন পোস্ট সার্জিক্যাল কমপ্লিকেশন। হ্যাঁ, রিপোর্ট ছিল, এটাও ঠিক আছে, এটাও আমরা প্যাসেজের মধ্যে পাইলাম, ধরলাম। এক্সপ্লেইন দ্য ব্যাকগ্রাউন্ড টু আ চেঞ্জ ইন আ পেশেন্ট, এটা তো অবভিয়াসলি ছিল, আর এটাই কিন্তু মেইন পারপাস অফ দ্য ইমেইল ছিল। আমরা যদি রিডিংটা পড়ি, পড়ার পরে যদি সামারাইজ করি, দেখবো যে মেইন পয়েন্ট কিন্তু এটাই ছিল, যে এক্সপ্লেইন দ্য ব্যাকগ্রাউন্ড টু আ চেঞ্জ ইন দ্য পেশেন্ট কেয়ার। আর আরেকটা যেটা দেওয়া ছিল যে রিমাইন্ড দ্য স্টাফ অ্যাবাউট প্রসিডিউর ফর অ্যাডমিনিস্ট্রিং অফ দ্য ড্রাগস, এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া নাই, মানে আপনার প্যাসেজের মধ্যেই দেওয়া ছিল না। তো এরকম ক্ষেত্রে আপনারা যে জিনিসটা দেখবেন যে তিনটা অপশনের মধ্যে একটা অপশন দেখবেন যে ওই প্যাসেজের মধ্যেই নাই, দুইটা অপশন আছে, দুইটা অপশনের মধ্যে দুইটাই কিন্তু কারেক্ট, কিন্তু কোনটা বেশি কারেক্ট সেটা আমাদেরকে পিক আপ করে নিতে হবে। যেমন কি আমরা ওখানে পেয়েছিলাম যে এক্সপ্লেইন দ্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ইন আ পেশেন্ট কেয়ার, দেখুন আগে পেশেন্ট কে হচ্ছে যে অন স্পট চেক করা হইতো, মানে কন্টিনিউয়াসলি মনিটরিং করা হইতো না, কিন্তু এখন সেটাকে চেঞ্জ করা হয়েছে, যে সেটা হচ্ছে এখন কন্টিনিউয়াসলি মনিটরিং করা হবে। তাহলে আনসার হবে বি। এক্ষেত্রে আমরা আনসার কি পাবো? বি পাবো। পার্ট সি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, যে এই ক্ষেত্রেও আমরা দেখব যে দুইটা বড় বড় লম্বা লম্বা টেক্সট থাকবে, এবং সেই লম্বা লম্বা টেক্সট গুলো থেকে প্রত্যেকটা টেক্সটের আন্ডারে 8টা করে প্রশ্ন দেওয়া থাকবে। এবং আমরা পার্ট বি এর ক্ষেত্রে দেখেছিলাম 6টা আলাদা অ্যাসপেক্টের মধ্যে অপশন ছিল 3টা করে। পার্ট সি এর ক্ষেত্রে আমরা অপশন দেখব 4টা করে। এই জন্য অনেক সময় এখানে আসলে আনসার খুঁজে পাওয়া একটু টাফ হয়ে যায়, বাট আপনি যদি প্র্যাকটিস করেন, স্কিল ডেভেলপ করেন, আপনার প্রিপারেশনের জন্য সহজ হবে। তো আমি একটা এরকম একটা লম্বা একটা প্যাসেজ দেওয়া থাকবে, একটা প্যাসেজের একটু অংশ আমি তুলে নিয়ে আসছি। স্লিপ ডিপ্রিভেশনের উপরে একটা টেক্সট, এবং সেই টেক্সটের পার্ট আমি এখানে নিয়ে আসছি। সো আমরা যদি এখানেও আমরা প্রশ্ন কিভাবে আনসার করবেন সেটাও কিন্তু একটা ক্রনোলজি আপনাকে মেনটেন করতে হবে, এবং আপনি যদি ক্রনোলজি মেনটেন না করেন, রিডিং এ আনসার করা একেবারেই টাফ হয়ে যাবে। আপনার প্রথম কাজ হচ্ছে যে যে টেক্সট দেওয়া আছে সেই টেক্সটের হচ্ছে হেডলাইনটা দেখলেন, এবং সেই টেক্সটের হেডলাইনটা পড়লেন, পড়ার পর আপনি যে কাজটা করবেন, প্রশ্নের মধ্যে চলে যাবেন, এবং প্রশ্নে কোয়েশ্চেনে আপনার কি পয়েন্ট কি দেওয়া আছে সেই কি পয়েন্টটা খেয়াল করবেন। যেমন এখানে বলা আছে, ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, আমি ফার্স্ট প্যারাগ্রাফে তুলে নিয়ে আসছি, দ্য রাইটার ইউজেস ইভেন কোয়ার্টার্স ওয়ার্ডস, দ্যাটস ইভেন কোয়ার্টার্স একটা কথা বলেছেন, সেই কথাটা দ্বারা কি বোঝাচ্ছেন সেটাই কিন্তু এখানে প্রশ্ন। এই প্রশ্নটা পড়ার পরে আপনি অপশনগুলো এখন পড়বেন না, আপনি সরাসরি চলে যাবেন টেক্সটে, এবং আপনার মাথায় সবসময় থাকবে যে ইভেন কোয়ার্টার্স এবং এখানে যে জিনিসটা করবেন আপনার, তারপর প্রথমে প্রশ্নটা পড়লেন, পড়ার পর পরপরই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সিপ ডিক্লারেশনের উপরে ওই প্রশ্নের আন্ডারে যে প্যারাগ্রাফটা দেওয়া হচ্ছে পুরোটা পড়বেন, এবং আমাদের কনসার্নে থাকবে যে ইভেন কোয়ার্টার একজন ব্যক্তি রিসার্চার, উনি একটা কথা বলছেন, সেটাই কিন্তু আনসারটা আমাদের বের করতে হবে, ওইটারই আনসার বের করতে হবে। তো আমরা যদি পুরোটা দেখি, স্লিপ ডিপ্রাইভেশন নিয়ে বলছে যে স্লিপ ডিপ্রাইভেশনের কারণে অনেক কিছু প্রবলেম হয়, ইন দি স্টাডিজ we have almost every variable we measured was affected, এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলাকে আপনারা মার্ক করবেন, অবশ্যই মার্ক করবেন। তারপরে আমরা দেখব যে সেস ইউনিভার্সিটি অফ শিকাগো স্লিপ রিসার্চার ইভেন কোয়ার্টার
উনি একটা কথা বলছেন, এভরি টাইম উই স্লিপ ডিপ্রাইভ আওয়ারসেলফ থিংস গো রং। দ্যাটস মিন যখনই আমরা ঘুমে ব্যাঘাত ঘটাই তখনই সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। মানে আমাদের বডির যত সিস্টেম আছে সব সিস্টেমের যত ফাংশন আছে সব ফাংশন গুলাই কিন্তু তখন হচ্ছে মানে এলোমেলো হয়ে যায়। তাহলে এভরি টাইম ইফ কটার ওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট। আপনি প্রশ্ন মনে রাখলেন যে এভরি টাইম উই স্লিপ ডিপ্রাইভ আওয়ারসেলফ থিংস গো রং। তারপরে আপনি চলে গেলেন অপশনের মধ্যে, অপশনের মধ্যে যখন চলে গেলেন তখন দেখলাম যে এক্সপ্লেইন দ্য মেইন কজ অফ স্লিপ ডিপ্রাইভেশন। যে ইভেন কোয়ার্টার্স ওয়ার্ডের মধ্যে কি এরকম কোনো কথা ছিল যে কোনো কজ উনি আলোচনা করেছিলেন? উনি কোনো কজই আলোচনা করেন নাই। উনি স্লিপ ডিপ্রাইভেড হইলে আমাদের কি প্রবলেম গুলো হয় সেই দিকে উনি ইন্ডিকেশন করেছেন। এবং এখানে দেখেন রিইনফোর্স আ ভিউ অ্যাবাউট দ্য ইমপ্যাক্ট অফ স্লিপ ডিপ্রাইভেশন অ্যান্ড। তাহলে স্লিপ ডিপ্রাইভেশনের কারণে আমাদের কি 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 ইমপ্যাক্ট পড়ে সেই জিনিসগুলো নিয়ে উনি বলেছেন। কোয়েশ্চেন সাম রিসার্চ ফাইন্ডিংস অ্যাবাউট স্লিপ ডিপ্রাইভেশন। সে কিছু রিসার্চ নিয়ে প্রশ্ন তুলছেন, এটা তো ছিলই না, রাইট? and describe the challenge involved in sleep deprivation research. চ্যালেঞ্জের কথা দেখেন, সি এবং ডি অপশনে নাই, এও কিন্তু নাই। উনি মেনলি বলেছেন যে রিইনফোর্স আ ভিউ অফ অ্যাবাউট দ্য ইমপ্যাক্ট অফ দ্য স্লিপ ডিপ্রাইভেশন। আমি যদি আনসারগুলো দেখা যাচ্ছে, আপনারা একটু বলেন তো আনসারটা কি হবে। আনসার হচ্ছে, আমি বলেই দিচ্ছি, আনসার হচ্ছে বি। কেন বি? দেখেন যে উনি বলেছেন এভরি টাইম উই স্লিপ ডিপ্রাইভ আওয়ারসেলফ থিংস গো রং, এবং প্রশ্নতে সেই জিনিসটা জানতে চাইছে রিইনফোর্স আ ভিউ অ্যাবাউট দ্য ইমপ্যাক্ট অফ দ্য স্লিপ ডিপ্রাইভেশন। আনসার হচ্ছে বি। তো এরকম ভাবে আপনারা তাহলে এখানে মেইন আবার বলে দিচ্ছি যে প্রথমে প্রশ্নটা পড়বেন, ভুলও অপশন পড়তে যাবেন না। প্রথমে আপনারা প্রশ্নটা পড়লেন, প্রশ্ন পড়ার পরপরই প্যাসেজে যাবেন, অপশনগুলো হচ্ছে পরে দেখবেন। তারপর হচ্ছে যে অপশনগুলো পড়বেন, যেটা মোস্ট প্যাসেজের সাথে যায় সেটাই হচ্ছে আপনারা আনসার করবেন। তাহলে দেখবেন ইজিলি আপনারা পিক আপ করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় যখন আনসার করতে যাবেন, আনসার করতে গেলে দেখবেন যে কোনো এরকম হইতে পারে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, কিন্তু আপনি কোনো অপশনেই মানে কোনো প্রশ্নেই গ্যাপ রেখে আসবেন না। যে যে আনসারটা মনে হয় অবভিয়াসলি ওইটা আনসার করে আসবেন, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। অনেকে এই ভুলটা করেন, মোটেও এই ভুলটা করবেন না, প্রশ্ন আনসার করে আসবেন। এখন আমি আলোচনা করব রাইটিং। রাইটিং এবং স্পিকিং এই দুইটা আবার একটু ডিফারেন্ট। রিডিং এবং লিসেনিং এর প্রিপারেশনটা অনেকটা একই ধাঁচের, বাট রাইটিং এবং লিসেনিং, রাইটিং এবং স্পিকিং দুটো কিন্তু আলাদা। এবং যারা রিডিং, লিসেনিং এবং স্পিকিং যতই ভালো হন না কেন, রাইটিং নিয়ে সবারই একটা ভীতি কাজ করে, এবং সেই ভীতিটা যাতে না কাজ করে আমি আজকে কিছু আপনাদেরকে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। ঠিক রাইটিং এর ক্ষেত্রেও আপনারা কিভাবে রাইটিং স্কিল ডেভেলপ করবেন সেই জিনিসটা দেখবেন। নাম্বার ডিস্ট্রিবিউশন, রিসোর্সেস, ম্যাটেরিয়ালস, স্ট্র্যাটেজি, এক্সাম্পলস, অনুরূপ ভাবে আমি এভাবে ডিসকাস করব। প্রথমে রাইটিং যখন শুরু করবেন তখন ভয় লাগবে যে আমি রাইটিং কিভাবে কি, বেশি ভাবা ওভার থিঙ্ক করার দরকার নেই। আপনি জাস্ট শুরু করে দিবেন, লেখা শুরু করবেন, এবং আপনি যখন স্যাম্পল রাইটিং লেটার আকারে লেখা শুরু করবেন সেক্ষেত্রে কয়েকটা জিনিস অনলাইনে অনেকগুলো অ্যাভেলেবল রাইটিং এর নোটস, ইম্পর্টেন্ট নোটস আপনারা পাবেন, এগুলো অনলাইনে আপনারা অ্যাভেলেবল পাবেন। এবং সাথে কিছু কমন গ্রামার আছে, সেই গ্রামার গুলো দেখবেন, কারণ এই রাইটিং নোটস এবং গ্রামার গুলো দেখলে আপনাদের রাইটিংটা অনেকটা সুন্দর হবে এবং ইজিলি সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন ওয়েটি গ্রুপ এবং অনেক রিসোর্সেস আছে, সেখানে আপনি নোটস এবং গ্রামার গুলো পাবেন। এবং প্রতিদিন একটা করে লেটার লিখবেন, এবং লেটার যখন লিখবেন লিখার পরে অবভিয়াসলি এটাকে এই লেটারটাকে চেক করতে হবে, চেক এবং রিচেক। শুধু লিখেই গেলেন তাহলে কিন্তু হবে না, আপনি যে লেটারটা লিখছেন সেটা অবভিয়াসলি রিচেক করতে হবে। এবং সবচেয়ে ভালো হয়
এক্ষেত্রে যদি আপনি কোনো পার্টনার থাকে, সেই পার্টনারের মাধ্যমে হচ্ছে রিচেক করে নিলেন, তাহলে জিনিসগুলো হচ্ছে যে ভুল ধরা মানে একজন আরেকজনকে কারেকশন করতে করতে থাকলে এভাবে একটা সময় পর আপনি ইমপ্রুভমেন্ট হবে। আরেকটা ভালো হয়, আমাদের আশেপাশে অনেক অথরাইজড পোয়েটিক ট্রেনার আছেন, তাদেরকে দিয়ে 4 থেকে 5টা লেটার দেখিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আপনার ইনভেস্ট করতে পারেন এবং এটা আপনার জন্য অনেক উপকার হবে। আর আমি যে জিনিসটা বলবো যে নন মেডিকেল কোনো পার্সনকে দিয়ে ওইটি লেটার কারেকশন করার কোনো দরকার নেই, আপনারা সবসময় মেডিকেল পার্সন দিয়ে করবেন। এখন আমরা যদি দেখি যে নাম্বার ডিস্ট্রিবিউশন অফ এন্ড ক্রাইটেরিয়া অফ রাইটিং অফ ওইটি এক্সাম, তো অগাস্ট 2019 থেকে নতুন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া স্টার্ট করা হয়। তো সেখানে হচ্ছে 6টা ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনার অ্যাসেস করা হয়ে থাকে। পারপাস, কন্টেন্ট, কনসাইজ, জেন্ডার এন্ড স্টাইল, অর্গানাইজেশন এন্ড লেআউট এন্ড ল্যাঙ্গুয়েজ। পরীক্ষাতে এত ক্রাইটেরিয়া আপনার মনে রাখার দরকার নেই। আপনি হচ্ছে মেইন পারপাস মানে দ্যাটস মিন এখানে ওইটি রাইটিং গুলা এ পর্যন্ত রেফারেল লেটারই সবসময় এসেছে, একটা সময় একটা ডিসচার্জ পেপার এসেছে। সো আপনারা ম্যাক্সিমাম রেফারেল লেটারকে প্র্যাকটিস করে যাবেন, সাথে 1-2টা ডিসচার্জ লেটার প্র্যাকটিস করবেন, তাহলে মোর দেন এনাফ। সবসময় খেয়াল রাখবেন যে আপনি যার কাছে রেফার করতেছেন এবং সেটা কার কাছে রেফার করতেছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেটা পারপাজের মধ্যে আসবে এবং কেন রেফার করতেছেন। আর সাথে যতগুলো আছে এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই। সবসময় একটা কথা মনে রাখবেন, রিলেভেন্ট ইনফরমেশন গুলো হচ্ছে আগে দিবেন, ইরিলেভেন্ট ইনফরমেশন গুলো হচ্ছে পরে দিবেন, এবং গ্রামাটিক্যাল যে এগুলো আছে সেগুলো কারেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন। তাইলে দেখবেন যে আপনি ভালোভাবেই পাস মার্ক পেয়ে যাবেন। এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছুই নেই, আপনি দেখবেন ইজিলি সেই জিনিসটা আনসার করতে পারবেন। এবং মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে এখানে 6টা মার্কিং, পারপাসের জন্য 3 এবং বাকি যেগুলো দেওয়া আছে 7 করে, টোটাল মার্ক ম্যাক্সিমাম স্কোর হচ্ছে 38। এবং বি পেতে গেলে গ্রেড বি পাওয়ার জন্য আপনাকে নরমালি দেখা যায় যে 30 স্কোর আপনাকে পেতে পাওয়া লাগে, এবং এক্ষেত্রে সময় হচ্ছে 45 মিনিটস। প্রথম 5 মিনিট আপনি শুধু পড়বেন, এই সময় কোনো লেখার কোনো অনুমতি পাবেন না, শুধুমাত্র পড়ার সময় পাবেন। পরের নেক্সট 40 মিনিটস হচ্ছে রাইটিং এর সময় পাবেন। এক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, আপনারা যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সময় 35 মিনিটস এর মধ্যে প্র্যাকটিস করবেন। কখনোই যাতে এরকম না হয় যে আপনি হচ্ছে যে 45 মিনিটস ধরে প্র্যাকটিস করতেছেন, তাহলে পরীক্ষার হলে কিন্তু টাইম পাবেন না। তো বাসায় যখন প্র্যাকটিস করবেন সবসময় 35 মিনিটস ধরে প্র্যাকটিস করবেন এবং অবভিয়াসলি রিচেক করাবেন, নিজেও চেক করবেন। এখন কমন প্রশ্ন যে রিসোর্স ম্যাটেরিয়ালস কি হবে লেটার রাইটিং এর ক্ষেত্রে, আমি সবসময় সাজেস্ট করব যে ওইটি ফিউচার লেন্থ, ওইটি ফিউচার লেন্থই একমাত্র অথেন্টিক এবং এটা থেকে প্র্যাকটিস করলেই মোর দেন এনাফ। এবং ট্রাই করবেন ওইটি রাইটিং এর যতগুলো স্যাম্পল দেওয়া আছে সবগুলো প্র্যাকটিস করে যাওয়ার জন্য। এখন কিছু ট্রিক্স এন্ড টেকনিক আলোচনা করব। যে প্রথমে আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি লেটারটা কার কাছে রেফার করবেন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। নরমালি রেফার গুলো এরকম হয় যে জিপি থেকে স্পেশালিস্টের কাছে, অথবা স্পেশালিস্ট ট্রিটমেন্টের পরে জিপির কাছে রেফার হতে পারে, অথবা জিপি টু কোনো অকুপেশনাল থেরাপিস্ট বা অন্য কোনো এরকম অন্য ব্রাঞ্চের কারোর কাছে রেফার হতে পারে, সেম ডিসচার্জ হতে পারে। সো আপনি দেখবেন যে প্রথমে দেখবেন যেটা কি রেফারেল লেটার না ডিসচার্জ লেটার এবং কার কাছে রেফার করতেছে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট কেস নোট। তারপরে এই যে কেস নোটটা দেওয়া থাকবে আপনারা সেটা হচ্ছে লেটার ফরম্যাটে কনভার্ট করবেন। নরমালি বলা হয় যে 180 থেকে 200 ওয়ার্ডস এর মাঝে, ইটস নট ইন স্ট্রিক্ট রুল। অনেক সময় দেখা যায় এমন বড় কেস নোট থাকে সেখানে 200 বেশি হইতে পারে, যদি রিলেভেন্ট হয় নো প্রবলেম। Avoid irrelevant case notes and obviously check after completing the letter. এখন আপনি যখন রাইটিং লিখবেন, সেই রাইটিং লেখার ক্ষেত্রে ক্রনোলজিটা কি হবে? ক্রনোলজিটা হবে এরকম, প্রথমে অ্যাড্রেস,
যে ডক্টরের কাছে আপনি পাঠাবেন সেই ডক্টরের অ্যাড্রেসটা হবে, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে 2D ভিজিট, অথবা সে ইনিশিয়াল অর সাবসিকুয়েন্ট ভিজিট হতে পারে। যদি ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে নর্মালি দেখা যায় 2D ভিজিট আগেও হয়, আর যদি ক্রনিক কোনো ইলনেস হয়ে থাকে সেটা হচ্ছে ইনিশিয়াল বা সাবসিকুয়েন্ট ভিজিট, এবং সেটা হচ্ছে আপনাকে প্যাসেজটা কেস নোটটা পরে সিলেক্ট করতে হবে যে আপনি এক্ষেত্রে কোনটা আগে দিবেন এবং কোনটা পরে দিবেন। বডি পার্ট 4 হচ্ছে যে রিলিভেন্ট যে কেস নোটের সাথে যে হিস্ট্রি গুলো দেওয়া থাকে, এডিশনাল যে হিস্ট্রি গুলো দেওয়া থাকে বা এডিশনাল কোনো ইনফরমেশন, হ্যাবিট বা ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, এই জিনিসগুলো হচ্ছে বডি পার্ট 4 এ আসবে। তারপর হচ্ছে কনক্লুশন এন্ড ক্লোজিং। আমি আলোচনার সুবিধার্থে আমি ফিউচার ল্যান্ডের একটা স্যাম্পল নিয়েছি এবং সেই স্যাম্পলটা আপনারা দেখতে পারেন। আমি প্রথমে ক্রনোলজিটা আলোচনা করি। যে প্রথমে দেখেন যে আমি যে ডক্টরের কাছে রেফার করতেছি সেই ডক্টরের অ্যাড্রেস দিলাম, তারপরে এখানে একটা তারিখ দেব, এবং তারিখটা নরমালি দেখা যায় আপনার পরীক্ষা যেদিন হবে সে এক্সাম ডেটটাই হচ্ছে এখানে ডেটটা হবে, 2D ভিজিট হবে। তারপরে আমরা দেখলাম যে রোগী সম্পর্কে রোগীর একটা অ্যাড্রেস দেওয়া আছে, ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে 2D মেইন বডি পার্ট, খুব ইম্পর্টেন্ট এখানে সবচেয়ে বেশি। তাহলে প্রথমে পারপাসটা সার্ভ করলাম, দেন আমি চলে গেলাম 2D ভিজিটে, কারণ এটা হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে রেফার ছিল, তো যার কারণে হচ্ছে আমি 2D ভিজিটটা আগে লিখেছি। তারপরে সেকেন্ড ইনিশিয়াল এবং সাবসিকুয়েন্ট যে ভিজিট গুলো ছিল সেগুলো হচ্ছে আমি পরে আলোচনা করেছি। এবং দেখেন এই ক্ষেত্রে হচ্ছে যে 2D এর পরে আমি এগুলা আলোচনা, বডি পার্ট 4 এ দেখেন, পরে হচ্ছে আমি পেশেন্টের যে এডিশনাল যে হিস্ট্রি আছে, যে আদার যে হিস্ট্রি গুলো আছে বা ইম্পর্টেন্ট কোনো হ্যাবিট, আমি সেই জিনিসগুলো হচ্ছে বডি পার্ট 4 এ, তারপর হচ্ছে ক্লোজিং এন্ড কনক্লুশন। এখন আপনাদের বলে রাখি যে আপনি যখন লেটারটা যখন শুরু করবেন, সর্বপ্রথম যে জায়গাটায় যাবেন প্রথমে পড়বেন হচ্ছে একবার ফার্স্ট যে লাইনটা দেওয়া থাকবে সেই লাইনটা পড়বেন, যে এখানে যে পেশেন্টটা দেওয়া আছে সেই পেশেন্টটা কে, এবং তার দেখবেন কিছু অ্যাড্রেস দেওয়া আছে, যেমন ইমা জনসন ইজ এন 11-year old পেশেন্ট, এবং এই ক্ষেত্রে আপনার জেনারেল প্র্যাকটিসের কথা বলা আছে, জিপি প্র্যাকটিসের মধ্যে আপনি হচ্ছেন জিপি ক্লিনিকের ডক্টর, আপনি কোনো স্পেশালিস্ট বা কোনো ইমার্জেন্সি ডিপার্টমেন্টের মধ্যে রেফার করেন। এই প্রথম লাইনটা পড়ার পরে আপনারা ভুলেও এগুলো আগে পড়তে যাবেন না, চলে যাবেন একেবারেই লাস্টে। লাস্টে কোথায় যাবেন? রাইটিং টাস্ক। রাইটিং টাস্কে দেখবেন যে এটা কি ডিসচার্জ লেটার নাকি রেফারেল লেটার, এটা কি ইমার্জেন্সি নাকি কোনো ক্রনিক ডিজিজ, এই জিনিসগুলো আলোকপাত করা হয়েছে। তাহলে এখানে দেখেন, ইউজিং দ্য ইনফরমেশন giving in the case note, write a letter of referral to the Dr. B. Townsend on the emergency department. তাহলে আমি জেনে গেলাম যে জিপি রেফার করলো কোথায়, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। তারপরে যে কাজটা করবেন, নিজ থেকে অ্যাসেসমেন্টের দিকে ফলো করবেন। ফলো করলেই আপনি মোটামুটি বুঝে যাবেন যে লেটারটা কি নিয়ে, মানে এখানে মোটামুটি অ্যাসেসমেন্ট বা এখন ডায়াগনোসিস দেওয়া থাকে, সেই ডায়াগনোসিসটা খেয়াল করবেন। যে সিভিয়ার অ্যাজমা, সিভিয়ার অ্যাজমা নিয়ে পেশেন্টটাকে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে রেফার করা হয়েছে, তাহলে আমি অ্যাজমা রিলেটেড জিনিসগুলো আমি জেনে নিলাম। তারপরে চলে যাবেন আবার লেটারের শুরুতে, তখন প্রথম থেকে শুরু করুন। শুরু করার পরে আপনি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অ্যাজমা রিলেটেড যে জিনিসগুলো আছে তাহলে সেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, রিলেভেন্ট হিস্ট্রিটা এই জায়গায় আসবে। এবং দেখেন প্রথমে দেওয়া আছে সে অনুরূপভাবে তার আগেও কাফ নিয়ে আসছিলেন, এবং এই বাকি যে ভিজিট গুলো আছে এগুলোর মধ্যে আপনি ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন পাবেন। যেমন হচ্ছে এখানে দেওয়া আছে ফ্যামিলি হিস্ট্রি, খুবই ইম্পর্টেন্ট, মাদার এবং ওল্ডার সিস্টার, এটা খুবই রিলেভেন্ট ইনফরমেশন, এটা আপনাকে বডি পার্ট 4 এ গিয়ে সেটাকে ইনক্লুড করতে হবে। আমি যে বডি পার্ট 4 দেখেছিলাম সেখানে যোগ করতে হবে। দেখেন যে মেডিকেশন হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি কোন সিগনিফিকেন্ট না। এবং অ্যালার্জির ক্ষেত্রে আমি যেটা বলি যে যেটা পজিটিভ হোক নেগেটিভ হোক অবভিয়াসলি আপনি সেখানে মেনশন করবেন বডি পার্ট 4 এর মধ্যে।
তখন সে অ্যাসেস হয়েছিল, সেটা হয়েছিল সেই নভেম্বর মাসে 2009-এ। তারপর সে আবার ডিসেম্বরে আসছিল সেম অ্যাজমা সমস্যা নিয়ে। তারপর সেটা পরের বছর জানুয়ারিতে আসলো সেম প্রবলেম নিয়ে। দেন ফেব্রুয়ারি মাসে আসছিল পরের বছরে সেম প্রবলেম নিয়ে। এখন এপ্রিলে, এবং বলা আছে সেটা অয়েল কন্ট্রোল ছিল, রাইট? তো এগুলো নিয়ে আপনার ডিটেলস বলার দরকার নেই। আপনার মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোর্ট সিরিং শর্টনেস অফ ব্রেথ টুডে ভিজিট। আজকে ইমার্জেন্সিতে তার ইমার্জেন্সি কি দরকার সেটা হচ্ছে আপনার মেইন ইম্পর্টেন্ট। সেই জন্য আমি টুডে ভিজিট দিলাম। দেওয়ার পরে এখানে কয়েকটা জিনিস মেনশন করতে হবে, যে মেইন ফোকাস হচ্ছে আপনি পেশেন্টের ডায়াগনোসিস, সে কি প্রবলেম নিয়ে আসছে। তাহলে আমরা দেখলাম সিভিয়ার অ্যাজমা এবং রেসপিরেটরি ইনফেকশন, এবং আমরা পেশেন্টটাকে পাঠাচ্ছি রিকোয়ার্ড আর্জেন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, আর্জেন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। তারপর টুডে ভিজিট, প্রথমে সাইন সিমটম কি প্রবলেম, তারপরে হচ্ছে যে সাইন তার এক্সামিনেশন করলাম, তারপরে আমি হচ্ছে ইনভেস্টিগেশন এখানে দেওয়া নেই, ইনভেস্টিগেশন কিছু করেছি, তারপরে হচ্ছে ট্রিটমেন্ট, মানে সিরিয়াল বাই সিরিয়াল। কখনো ট্রিটমেন্ট সাইন সিমটমের আগে যাবে না, সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করবেন। তারপরে দেখেন এখানে তার আগের ভিজিট গুলোতে অনেক ইনফরমেশন দেওয়া ছিল, সেগুলোতে আমার এখন ইম্পর্টেন্ট না। তারপরে ইমার্জেন্সি তার কি ইম্পর্টেন্ট সেটা আমার দিতে হবে। সে এর আগে ভাইরাল ইনফেকশন দেওয়া হচ্ছে আসছিল, অ্যাজমা নিয়ে আসছিল, সাবসিকুয়েন্ট ভিজিটে আসছিল, এবং সেগুলো ওয়েল কন্ট্রোল হয়েছিল। তারপরে দেখেন আমি বডি পার্ট 4-এ গিয়ে আমি ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো অ্যাড করেছি, রিলিভেন্ট ইনফরমেশন। তার ফ্যামিলি হিস্ট্রি ছিল অ্যাজমার, যেটা অ্যাজমা নিয়ে আসছে সে অ্যাজমার ফ্যামিলি হিস্ট্রি সো ইম্পর্টেন্ট, এবং তার কোনো অ্যালার্জি নাই, অ্যালার্জি হিস্ট্রি আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ক্লোজিং in light of the above, I would be grateful if you could evaluate the and treat him absently. দেখেন এখানে আমি ইউজ করেছি অ্যাসেসমেন্ট, এখানে আপনি অ্যাসেসমেন্ট ইউজ করবেন না, সেম জিনিসের রিগার্জিটেট করবেন না, রিপিট করবেন না। অ্যাসেসমেন্টের সিনোনিম হচ্ছে ইভালুয়েট দিলাম, এন্ড ম্যানেজমেন্টের সিনোনিম হচ্ছে ট্রিটমেন্ট, অনেকটাই সিনোনিম টাইপ। সো সেম ওয়ার্ড দুই জায়গায় ইউজ করবেন না, ডিফারেন্ট টাইপের ওয়ার্ড ইউজ। তারপর হচ্ছে ইউর সিনসিয়ারলি ক্লোজিং। আর যদি ডক্টরস এর নাম এখানে দেওয়া আছে এই জন্য ইউর সিনসিয়ারলি আমি মেনশন করেছি। আর যদি ডক্টরস এর নাম নাও দেওয়া থাকতে পারে তখন সেক্ষেত্রে লিখবেন ইউরস ফেইথফুলি, ইউর সিনসিয়ারলি অ্যান্ড ইউরস ফেইথফুলি যখন ডক্টরস এর নাম দেওয়া লাগে। তো এখানে আপনার প্রথমে যে বুঝতে হবে যে আপনি কার কাছে রেফার করতেছেন। আপনি ধরেন নিউরোলজিস্টের কাছে রেফার করতেছেন, তার আগে রেসপিরেটরি ইনফেকশন হিস্ট্রি ছিল, তাহলে সেটা কি ইম্পর্টেন্ট, রিলিভেন্ট না ইরিলিভেন্ট? অবভিয়াসলি ইরিলিভেন্ট। তো এই ধরনের ইনফরমেশন গুলো যোগ করা অ্যাড করার দরকার নেই, যদি করতেই হয় আমি শেষের দিকে করবো। এবং এভাবে যদি প্র্যাকটিস করেন, ডেইলি একটা করে লেটার প্র্যাকটিস করেন, এবং যদি সিনিয়রদেরকে দেখান, একটা সময় পরে দেখবেন যে আপনি লেটারে অনেক কারেকশন করে যাবেন এবং ইজিলি পরীক্ষা পাস করতে পারবেন ইনশাআল্লাহ। স্পিকিং, যে অনেকের একটা কমন একটা ভীতি থাকে যে স্পিকিং নিয়ে, যে আমি তো কারোর সামনে কথা বলতে গিয়ে একেবারেই ভয় পাই। এটা আসলে এরকম আমার নিজেরও মনে হয়েছিল, বাট এটা খুব বেশি অরিড হওয়ার কিছুই নেই। আপনি যদি প্র্যাকটিস করেন আপনি অবভিয়াসলি পারবেন, এবং একটা স্ট্রাকচার হয়েছে রাইটিং এবং স্পিকিং দুইটা ক্ষেত্রে কিন্তু আপনার একজন পার্টনার লাগবে, এবং পার্টনার হলে কিন্তু আপনার সেক্ষেত্রে ভালো। এবং স্পিকিং টেস্ট স্ট্রাকচার যারা আগে থেকে জানেন, অনেকেই জানেন আমি জানি, তারপর যারা নিয়ে তাদের জন্য বলি যে প্রথমে আইডেন্টিটি চেক, দ্যাটস মিন আপনি ওইটি অ্যাকাউন্টে যে আইডেন্টিটি দিয়েছেন, পাসপোর্ট ইদার অর এনআইডি কার্ড, সেটা আপনার পরীক্ষা নিয়ে যেতে হবে, সেটা যে আপনার চেক করবে। কিছু ওয়ার্ম আপ কোশ্চেন থাকবে, এটা সবার জন্যই কমন। ওয়ার্ম আপ কোশ্চেন গুলো হচ্ছে সবার জন্যই কমন, এবং এই ক্ষেত্রে নাম্বারিং করা হয় না। কিন্তু ওয়ার্ম আপ কোশ্চেন গুলো এই জন্য ইম্পর্টেন্ট যে পরবর্তী রোল প্লে গুলোতে আপনি কেমন পারফর্ম করবেন এটা কিন্তু অনেকটা এই জায়গায় বোঝা যায়। যে আমরা জানি একটা প্রবাদ আছে যে মর্নিং শোজ দ্য ডে, ওকে, যে সকালটাই দেখায় দিনটা কেমন হবে, সকালেই বোঝা যায়। ঠিক অনুরূপ ভাবে এখানে অনুরূপ ভাবে আপনি রোল প্লে গুলোতে কেমন ইয়ে করবেন, আপনার একটা ইমেজ তৈরি করবে সে ওয়ার্ম আপ কোশ্চেন গুলো। যদিও এগুলা মার্কিং এ, রাইটিং স্পিকিং মার্কিং এ তেমন কোনো ভ্যালু নাই, কিন্তু এগুলো আপনারা
একটু মনোযোগের সহিত ভালোভাবে দেওয়া ট্রাই করবেন। এখন রোল প্লে দুইটা থাকবে, রোল প্লে 1 এবং রোল প্লে 2। প্রত্যেকটা রোল প্লের জন্য টোটাল সময় হচ্ছে 8 মিনিট। প্রত্যেকটা রোল প্লে শুরু করার আগে আপনার কিছু প্রিপারেশন টাইম দিবে এবং এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। যে প্রথমটার জন্য প্রিপারেশন টাইম 3 মিনিট প্রথম রোল প্লে, সেকেন্ড রোল প্লের আগেও আপনি 3 মিনিট সময় পাবেন। এই 3 মিনিট সময় আপনি কি করবেন সেটা নিয়ে আমি একটু কথা বলবো, একটু পরেই বলবো। তো এখানে আমি বলে নেই যে এক্ষেত্রে রিসোর্সেস বা ম্যাটেরিয়ালস যে কোনগুলো ফলো করবেন। অবভিয়াসলি আপনারা সবসময় এখানে ট্রাই করবেন ওইটি ফিউচার লেন্থ মোর দেন এনাফ, এর বাইরে কোনো রিসোর্সেস অর ম্যাটেরিয়ালস এর কোনো দরকারই নেই। ফিউচার লেন্থ মোর দেন এনাফ, এবং এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলেই হবে। আর স্পিকিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে কনফিডেন্ট হইতে হবে, বি ন্যাচারাল অ্যান্ড কনফিডেন্ট। এখানে আর্টিফিশিয়াল বা রোবোটিক ভাবে কিন্তু এক্সপ্রেস করলে হবে না। আইলস এবং ওইটির স্পিকিং এর ক্ষেত্রে ডিফারেন্ট, যে এখানে সিম্পেথি এমপ্যাথি, যেহেতু আপনি একজন রোগীর সাথে ডিল করতেছেন, সো এখানে আপনার সিম্পেথি এবং এমপ্যাথিটা খুব বেশি ইম্পর্টেন্ট। যে রোগীর প্রতি যে সিম্পেথি আছে, এমপ্যাথি, এবং এবং পরীক্ষার সময় কিন্তু ভিডিও করা হবে না, আপনার এখানে অডিও করা হবে। এবং সো যেহেতু অডিও নেওয়া হবে সেক্ষেত্রে আপনার টোনটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এই টোনটার উপর বেস করেই কিন্তু আপনার পাস এবং ফেল হবে। সো মেনটেন দ্য ইন্টোনেশন খুব বেশি ইম্পর্টেন্ট। এবং প্রতিদিন ট্রাই করবেন 3 থেকে 4টা টাস্ক ফিউচার লেন্থ থেকে প্র্যাকটিস করার জন্য একজন পার্টনারের সাথে। আস্তে আস্তে আপনাদের হচ্ছে দেখবেন যে জিনিসগুলো নিয়ে হবে। এখন স্পেসিফিক কিছু কনসার্নের দিকে আপনাদের মনোযোগী হইতে হবে, সেটা হচ্ছে যে যে আপনি আপনাদের ডক্টর আপনার একজন রোগীর সাথে কথা বলবেন, এখন আপনি কোন জায়গার ডক্টর সেটাও কিন্তু অনেক সময় আনসারের উপর বেস করবে, আনসারটাও তার উপর বেস করবে। যেমন এটা হইতে পারে যে আপনি ইমার্জেন্সি ডিপার্টমেন্টের, তাহলে তার ইন্ট্রোডাকশনটা একভাবে হবে। যদি আপনি দেখেন যে না আপনি হচ্ছে হসপিটাল ওয়ার্ডের, তাহলে সেখানে এক ধরনের ইন্ট্রোডাকশন। জিপি ক্লিনিক বা পেশেন্টস হোম, তাহলে এই সেটিংসটা যে আপনি কোন জায়গার ডাক্তার তার উপরে বেস করে কিন্তু ইন্ট্রোডাকশনটা ডিফারেন্ট হবে। ইমার্জেন্সি, ক্লিনিক, তারপর হচ্ছে পেশেন্ট ওয়ার্ড এন্ড হোম, এক এক জায়গার ইন্ট্রোডাকশন কিন্তু এক এক রকম হবে। সো যেমন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ইন্ট্রোডাকশন দিয়েছি, এটা জাস্ট স্যাম্পল, এটার আরো অনেকজন বিভিন্ন জন বিভিন্ন ভাবে দিতে পারেন, বাট যত শর্ট ফর্মে করা যায়। যে পরিচয় দিলেন, যেমন একজন পেশেন্টকে ওন্ড নিয়ে আসছেন যে আমি ডক্টর অমুক, I'm going to repair your wound right away. Can you tell me how you get injured? So এরকম কিছু কথা বলা মানে বলতে পারেন। আর যদি এরকম হয় যে পেশেন্ট আপনার আগের থেকেই পরিচিত, যে রোগীটাকে আপনি আগে থেকেই চিনেন, তাহলে সেক্ষেত্রে তো তার নাম জিজ্ঞাসা করার দরকার নাই নতুন করে। বাট আপনি তো যখন পরীক্ষা দিবেন তখন তো পেশেন্টের নাম জানেন না, সেক্ষেত্রে প্রথম যে প্রিপারেশন যে টাইম দিবে 3 মিনিটস, তখন পেশেন্টের নাম জিজ্ঞাসা করে নিতে পারে, কোনো সমস্যা নাই। এবং আমি নিজেও পরীক্ষাতে পেশেন্টের নাম আজ করেছি প্রিপারেশন টাইমে 3 মিনিটের মধ্যে। আর যদি মনে হয় যে এটা নতুন পেশেন্ট, জিপি ক্লিনিক হইলেও পেশেন্ট তো নতুন হইতে পারে, নতুন আপনি ক্লিনিকে নতুন পেশেন্ট হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যে কাজটা করবেন, আপনি যখন কনভারসেশন শুরু হবে তখনই কিন্তু আপনি নাম জিজ্ঞাসা করতে পারেন, অথবা ওই 3 মিনিটের মধ্যেই নাম জিজ্ঞাসা করতে পারেন, নো প্রবলেম। আর আমরা সবসময় স্পিকিং এর মধ্যে কমন জিনিসগুলো পাবো: ইন্ট্রোডাকশন, পেশেন্ট সাইন সিমটম, এক্সামিনেশন, ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, অ্যাডভাইস এন্ড ফলো আপ। এই কমন জিনিসগুলো হচ্ছে আমরা এই জিনিসটা দেখতে পাবো। আর এই কাজগুলো হচ্ছে আপনার মেইনলি করতে হবে যে ফাইন্ড আউট যে তার কি সাইন সিমটম আছে, তার প্রিভিয়াসলি সে কি ট্রিটমেন্ট নিয়েছে, সেগুলো ফাইন্ড আউট করতে হবে, এক্সপ্লেইন করতে হবে, এবং কোনো কিছু রিএশিওর করা দরকার হবে সেগুলো করতে হবে। আমি একটা স্যাম্পল আলোচনা করব। এগুলো ওয়ার্ম আপ কোয়েশ্চেন, প্রত্যেক ক্যান্ডিডেটের জন্যই কিন্তু সেম কোয়েশ্চেন থাকবে। ওকে,
এগুলো ডিফারেন্ট না, সবার জন্য সেম হবে। তো এগুলা এই আনসার গুলো মুখস্থ করার দরকার নেই, আপনার নিজের মতো সাজিয়ে নেবেন, নিজের মতো করে আনসার করবেন। এখন আমি ফিউচার ল্যান্ড থেকে একটা টপিকস নিয়েছি, একটা স্পিকিং এর একটা স্যাম্পল নিয়েছি, সেটা একটু দেখবো। যে এরকম দুইটা কার্ড দেওয়া থাকবে, এরকম আপনি দুইটা কার্ড পাবেন, ক্যান্ডিডেট কার্ড, ওকে। বাট এখানে আমি রোল প্লেয়ারের কার্ডটা থাকবে, এটা কিন্তু পরীক্ষাতে আপনার হাতে দিবেন না, আপনার যিনি পরীক্ষা নেবেন ইন্টারলোকিউটর, ওনার কাছে হচ্ছে এই কার্ডটা থাকবে, আর আপনার কাছে হচ্ছে এই কার্ডটা থাকবে। দ্যাটস মিন আপনি হচ্ছে সাব আরবান ক্লিনিক, দ্যাটস মিন একটা জিপি ক্লিনিক টাইপের আপনি ডক্টর, আপনার কাছে একটা পেশেন্ট আসছে এবং সেই পেশেন্ট কি কি আপনার করতে হবে সব কিন্তু এই জায়গার মধ্যে দেওয়া থাকবে। আপনি কি কি পেশেন্টকে বলবেন, আপনি পেশেন্টে কি কি ইনফরমেশন দিবেন, পেশেন্ট আপনার কাছে কি কি জানতে চাইবে, সব আনসার কিন্তু মোর অর লেস এখানে কিন্তু দেওয়া আছে। আপনাকে জাস্ট রোল প্লে করে যেতে হবে। এবং এই ক্ষেত্রে যে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কিন্তু রোবোটিক হইলে চলবে না, আপনাকে হচ্ছে যে পেশেন্টের সিম্পিতি এবং এমপিটি দেখাইতে হবে। যেমন এখানে বলা আছে সাবারবান মেডিকেল ক্লিনিকে একটা পেশেন্ট আসছে, 76 ইয়ার ওল্ড পেশেন্ট, তার হিপ পেন নিয়ে আসছে এবং লেটারলি সে ওয়াকিং স্টিক ব্যবহার করেন এভরিডে, কিন্তু দিন দিন সেটা পেইনটা বেড়ে যাচ্ছে এবং সেই কারণে কিন্তু পেশেন্ট আপনার কাছে এসেছে। এবং এই টাস্ক দেখে আমরা এটা বুঝতে পারলাম না যে পেশেন্টটা তার আগেও কখনো এসেছিল কিনা, সেরকম কিন্তু কোনো হিন্টস দেওয়া নাই। দ্যাটস মিন আপনি এখন তাহলে ধরেই নিবেন এটা হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট ভিজিট। এই ভিজিটটা হচ্ছে ফার্স্ট ভিজিট, আপনি ধরেই নেবেন এটা পেশেন্টের ফার্স্ট ভিজিট। তো সেক্ষেত্রে আপনি প্রথম প্রিপারেশন যে টাইম দেওয়া থাকবে সেক্ষেত্রে পেশেন্টের নাম জিজ্ঞাসা করে নিতে পারেন, অথবা আপনি যখন কনভারসেশন শুরু করবেন তখন তার নাম জিজ্ঞাসা করে নিতে পারেন। দেখেন দেওয়া আছে এক্সপ্লেইন পসিবল কজেস অফ দ্য সিম্পটম, দ্যাটস মিন পেশেন্ট এসে আপনার কাছে এই কথাগুলো বলবে। তো যখন আপনি কোনো পেশেন্ট তার প্রবলেমের কথা বলবে, আপনার প্রথম কাজ হচ্ছে কি তাকে একটু এমপ্যাথি বা সিম্পথি দেখানো। সো আপনার টোনটাও কিন্তু সেরকম করতে হবে। যেমন আপনি বলতে পারেন যে কোনো সমস্যার কথাই বলুক না কেন, আপনি বলতে পারেন oh I'm really sorry to hear it and it must be stressful for you, or বলতে পারেন it must be painful for you, please don't worry। জাস্ট মিন আপনি পেশেন্টের প্রবলেমগুলো একটু ফিল করলেন এবং সাথে সাথে তাকে হচ্ছে রিঅ্যাসিওর করলেন যে তাকে প্রবলেম মানে সে যাতে ওয়ারিড না হয়, ওকে। তারপরে অনুরূপ ভাবে রিজনস অফ দ্য কেন তার পেনটা করছে এই জিনিসগুলোকে এখানে যেটা দেওয়া আছে অবিকল ওইটা বলে দিবেন না, আপনি একটু প্যারাফ্রেজ করে বলবেন। যেমন আমি যদি এই অপশনটা দেখি যে ট্রিটমেন্ট অপশন দেওয়া আছে, অনেকগুলো ট্রিটমেন্ট অপশন আপনি এই জায়গায় পাবেন, সেই ট্রিটমেন্ট অপশন গুলো এই জায়গার মধ্যে আপনি পাবেন। তো এক্ষেত্রে আপনি যে কাজটা করতে হবে, আপনি যেমন বলতে পারেন যে প্লিজ ডোন্ট ওয়ারি, there is a good news that for your problem there is a treatment options are available. If the diagnosis is arthritis, then we'll recommend you lifestyle modification including the weight loss, কারণ পেশেন্টের দেখেন শুরু দিকে ওভারওয়েট কথাটা বলা আছে, ওয়েট লস, মেডিকেশনস এন্ড আদার্স। এবং সাথে সাথে আপনি দেখবেন যে আরো কিছু যে বিসাইড দ্যাট you can take some analgesic that will improve your pain and improve your conditions like paracetamol and NSAID, okay। সাথে দেখেন দেওয়া আছে ফিজিওথেরাপি। আপনি প্রত্যেকটা পার্টকে প্যারাফ্রেজ করবেন, সরাসরি বলে দিবেন না, মুখস্থ দেখে দেখে বলে কিন্তু বোঝা যায়, অডিও করলে কিন্তু বোঝা যায় যে আপনি দেখে দেখে বলতেছেন, সেটা মোটেও করবেন না। আপনি যে কাজটা করবেন প্যারাফ্রেজ করবেন, যেমন ফিজিওথেরাপি, তখন আপনি এভাবে বলতে পারেন যে আই উড লাইক টু অ্যারেঞ্জ অ্যান অ্যাপয়েন্টমেন্ট টু আ ফিজিওথেরাপিস্ট, দে উইল মেক আ গুড গাইডলাইন্স ফর ইউ, রাইট, সেভাবে বলতে পারেন। তারপরে দেখেন রেফারেল ফর হিপ রিপ্লেসমেন্ট, তখন আপনি বলতে পারেন if the conservative treatment is failure,
hope it will not happen to you, but if conservative treatment fail, then we'll refer you to a orthopedic surgeon for hip replacement. এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সরাসরি এই ওয়ার্ডগুলো বলবেন না, প্যারাফ্রেজ করে বলবেন এবং ইনটোনেশনটা মেনটেন করবেন। সিম্পেথি এবং এমপ্যাথি মাস্ট, এটা আপনাকে মেনটেন করতেই হবে, কারণ এখানে অডিও করা হবে, কোনো ভিডিও করা হবে না। সো আরো কিছু স্যাম্পল দেখাতে পারতাম, আজকে তাহলে এতটুকু পর্যন্তই। সো আমি আরো কয়েকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের একটা কমন একটা প্রশ্ন থাকে যে ভাই আমি তাহলে কখন বুঝবো যে আমি পরীক্ষার প্রিপারেশন, পরীক্ষা আমি কখন দিতে পারবো। এটা একটা কমন প্রশ্ন। এই কয়েকটা কথা বলে আমি শেষ করব। যে আপনার যে যেটা করবেন, যে আপনারা প্রিপারেশন শুরু করবেন, শুরু করার পরে আমি যে স্কিল কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে আস্তে আস্তে স্কিল ডেভেলপ করবেন, প্রত্যেকটা মডিউল প্র্যাকটিস করতে করতে 15-20 মাস পরে দেখবেন আপনার একটা কনফিডেন্স চলে আসছে। তো যখনই কনফিডেন্ট আসবে শুধুমাত্র তখনই আপনি পরীক্ষার জন্য করবেন। প্রিমেচিউরলি কোনো কাজ করবেন না, কারণ ওইটিতে ভালোই খরচ হয়। সো এই জন্য মোটামুটি একটা প্রিপারেশন নিতে পারলে, এবং যদি আপনি এটা যখনই আপনি কনফিডেন্স পাবেন তখনই পরীক্ষার জন্য বুক করবেন, এবং আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন। আরেকটা হচ্ছে যে ওইটির জন্য আমি বলবো, ওইটির জন্য কোনো কোচিং করার কোনো দরকারই নেই, কোনো দরকারই নেই। আজকে যে আপনার লেকচারটা ফলো করেন, ইনশাল্লাহ আমি আশা রাখি এখান থেকে একটা ফুল গাইডলাইন্স পাবেন। আপনাদের নিজেদেরও কিছু জিজ্ঞাসা থাকতে পারে, এগুলো যারা সিনিয়র, যারা ওইটি ক্লিয়ার করেছেন তাদের সাথে আলোচনা করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনার প্রশ্নের উত্তর দেব, এবং এক্ষেত্রে কোনো কোচিং করার দরকার নেই। শুধুমাত্র আমি বলেছি লেটার কারেকশন করার জন্য আপনি চাইলে লেটার কারেকশন করাতে পারেন মেডিকেল পার্সন যারা অথেন্টিক ওইটি ট্রেনার তাদেরকে দিয়ে, বেঞ্চমার্ক অন্য কিছু আছে। আর সাথে আরেকটা বলবো যে পরীক্ষা, মেইন পরীক্ষার আগে একটা মক টেস্ট দিবেন। মক টেস্ট দিয়ে নিজেকে জাজ করতে যাবেন না, জাস্ট পরীক্ষার পদ্ধতিটা বোঝার জন্য আপনি মক টেস্ট দিবেন, কারণ মক টেস্ট গুলো অনেকটাই মানে মেইন পরীক্ষার ইয়েকে ফলো করে না। সো অল দ্য বেস্ট, আশা করি আপনাদের শুভকামনা করে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।